আসসালামু আলাইকুম প্রিয় সুধী। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর বিলুপ্ত হয়েছেন এবং আমাদেরকে দেখা আদর আমন্ত্রণ। সাথে আছি আমি রুটারিয়ান মোহাম্মদ ইকবাল হোসেন। থাকবো আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। আমরা আজকে এমন একজন মানুষকে সংযুক্ত করেছি, আমি তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সবাই একটি সুন্দর জীবন প্রত্যাশা করি, আর তার জন্য প্রয়োজন যুগোপযোগী একটি কেরিয়ার এবং তার সাথে মানবিক মানুষ হিসেবে সমাজ ও মানুষের জন্য কাজ করি আমরা। সুন্দর জীবন, সফল কেরিয়ার ও সমাজ উন্নয়নের জন্য আমাদের প্রয়োজন একটি প্রয়োজনীয় নির্দেশনা বা গাইডলাইন। সেই নির্দেশনা ও অনুপ্রেরণা দিতেই আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারী, গুণী ব্যক্তিত্ব, একজন মানবিক মানুষ যাকে বলা যায়। আমাদের সাথে আছেন জনাব বাদল সৈয়দ। জনাব বাদল সৈয়দ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা। আমি সত্যি অত্যন্ত অনুপ্রাণিত এবং আনন্দিত। সাথে সাথে আমাদের যারা দর্শক যুক্ত হয়েছেন তারাও আপনার মতো একজন গুণী ব্যক্তিত্বকে আমাদের সাথে পেয়ে আশা করছি আমরা আজকে একটা ফলপ্রসূ এবং সুন্দর আলোচনা অনুষ্ঠান করতে পারবো, সেই প্রত্যাশা। জনাব বাদল সৈয়দ হচ্ছেন একজন বহু কাঙ্ক্ষিত মানুষ, বহু মানুষের একজন প্রিয় ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি 3টি পেজে একই সাথে সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনারা আজকে একটা দিক নির্দেশনা পাবেন। আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা কিছু শিখবেন অন্ততপক্ষে আমাদের আজকের এই সেশন থেকে। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমাদের আজকের অতিথি জনাব বাদল সৈয়দ দিবেন আপনাদের জন্য। যে কোনো দিক নির্দেশনা হোক, অনুপ্রেরণা হোক, সবকিছু আপনারা তার কাছ থেকে পাবেন। বর্তমান সময়ে নির্দেশনা এবং অনুপ্রেরণা পাওয়ার মতো অনন্য মানুষ আমাদের পাশে খুঁজে পাওয়া খুবই দুষ্কর, একজন বাদল সৈয়দ ব্যতীত। সেই বাদল সৈয়দের সাথেই আমাদের আজকের লাইভ সেশন। আমি শুরুতেই জনাব বাদল সৈয়দের কাছে যাচ্ছি। জনাব বাদল সৈয়দ, আমাদের আজকের অনুষ্ঠানটা 3টি পর্বে, একটা হচ্ছে লাইফ, কেরিয়ার এবং সর্বশেষ আমরা সোশ্যাল ওয়ার্ক নিয়ে আলোচনা করব। তো শুরুতে যদি আমরা আপনার কাছ থেকে জানতে চাই, লাইফ যে টার্মটা আছে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ লাইফ, জনাব বাদল সৈয়দ? আসলে আমাকে যদি লাইফের কথা জিজ্ঞেস করতে বলেন তাহলে আমি প্রথমে বলবো যে লাইফ একটা অত্যন্ত আনন্দ যাত্রা। আমার কাছে মনে হয় যে আমরা মানুষের জীবন পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। এবং এই জীবনটা আসলে অর্থবহ হবে কিনা সেটা আসলে মানুষের নিজের উপর নির্ভর করে। একজন মানুষ কিভাবে তার জীবন যাপন করবে সেটার উপর নির্ভর করে। আমি সবসময় বলি যে প্রত্যেকটা মানুষ চাইলেই বিখ্যাত হতে পারে না, কিন্তু প্রত্যেকটা মানুষ চাইলেই মহৎ হতে পারে, অন্তত পক্ষে নিজের কাছে। এটা নিজের উপর নির্ভর করে মহৎ হওয়া, বিখ্যাত হওয়া করে না কিন্তু। তাই যদি একজন মানুষ নিজেকে মহৎ করে গড়ে তোলেন, সেটাই সার্থকতা এবং সেটাই সার্থক জীবন। সেই হিসাবে আমি মনে করি জীবন সেই সব মানুষের জন্য একটা আনন্দ যাত্রা যারা এই জীবনটিকে সবাইকে নিয়ে কাটিয়েছেন, শুধু নিজের জন্য না, সবার জন্য কাটিয়েছেন। আর সেই জীবনটি আসলে এক ধরনের একটি শূন্য যাত্রা, যে জীবনটি একজন মানুষ শুধু নিজের জন্য কাটিয়েছেন। জীবন মানে আমার কাছে এক ধরনের যাত্রা। মাতৃগর্ভ থেকে বের হয়েই এটার শুরু, কবরে গিয়ে এটার শেষ। তবে এই সময়টা, এই যাত্রাটা কি ধরনের হবে, এই যাত্রাটা কি ধরনের হবে সেটা পুরোটাই নির্ভর করে আমাদের উপর। জীবন ধরনের। ধন্যবাদ। ধন্যবাদ জনাব বাদল সৈয়দ। তো আসলে লাইফ সম্বন্ধে আমরা জানলাম। তো লাইফে যদি আমরা আসলে সাকসেস
যে টার্মটা আছে সেটা যে সফলতা জিনিসটা বুঝি লাইফে, তাহলে এই জিনিসটা আপনার কাছে আসলে ব্যাখ্যাটা কি হবে, লাইফের সফলতা জিনিসটা? আসলে সফলতার ব্যাখ্যাটা আমার কাছে অন্যরকম। আমি আমার যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে, বা আমার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমি বলি যে জীবনে সফল হওয়ার দরকার নেই, জীবনে দরকার হচ্ছে ভালো মানুষ হওয়া। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা সফল মানুষ হওয়াটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সব আসলে সবকিছু না, আমি মানুষকে সফল হতে বলি না, আমি বলি ভালো মানুষ হও। সফল কিন্তু শহরের একজন সারা ডাকাতও হতে পারে আর্থিক বিচারে, আমার এবং আপনার চেয়ে তার আর্থিক ক্ষমতা অনেক বেশি, কিন্তু তাই বলে কি তিনি সফল? কিন্তু আবার আমার যে স্কুল শিক্ষকটি ধনী ছিলেন না, কিন্তু ছাত্রদের জন্য তার সারা জীবন নিবেদন করেছেন, তার জীবনটাই তো আসলে সফল, তিনিই তো সফল মানুষ। তার হাত ধরে অসংখ্য ছাত্রছাত্রী বের হয়েছে। তাই আমি সবাইকে বলি সফল না, ভালো মানুষ হও। ধন্যবাদ বাদল সৈয়দ। প্রিয় দর্শক, আপনারা আপনাদের প্রশ্ন তুলে ধরতে পারেন আমাদের বাদল সৈয়দের কাছে, উনি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। তো জনাব বাদল সৈয়দ, আসলে আমরা কি দেখে বিবেচনা করবো একজন মানুষকে সে সফল কিংবা ব্যর্থ? এটা আসলে আপনি কিভাবে দেখেন জিনিসটা? আবার বলবেন? আমরা কি দেখে বিবেচনা করব যে একজন মানুষ সফল কিংবা ব্যর্থ? এটার মাপকাঠিটা কি হবে আপনার আপনার দৃষ্টিতে? একজন একজন মানুষ যদি সার্থক হয়, সার্থকতা বলতে আমি আর্থিক বোঝাচ্ছি না, একজন মানুষ যদি মানসিক শান্তিতে থাকেন, পারিবারিক শান্তিতে থাকেন, একজন মানুষের ছেলে মেয়ে যদি মানুষ হয়, একজন মানুষ সবচেয়ে বড় কথা যদি অন্য মানুষের ভালোবাসা পান, অন্য মানুষের শ্রদ্ধা পান, তিনিই সফল। আজকে যে বদমাসটা পালিয়ে বেড়াচ্ছে, শাহেদ না কি জানি নাম, তার শাহেদ তো কবির, টাকার জি। অভাব নাই, কিন্তু সে কি সফল? তার মতো ঘৃণিত জীবন কি আর আছে? তাই না? তার মতো ঘৃণিত জীবন তো আর নাই। কিন্তু অন্যদিকে আপনি দেখুন, আব্দুল্লাহ আবু সাইদ স্যার, উনি তো পয়সাওয়ালা না, কিন্তু সারা দেশ ওনাকে সম্মান করে। আব্দুল্লাহ আবু সাইদের জীবনটাই হচ্ছে সফল জীবন বা সার্থক জীবন। আর শাহেদদের মতো তথাকথিত চুরি করা, ডাকাতি করা, পয়সা, মানুষ ঠকিয়ে, মানুষ মেরে যে পয়সা অর্জন করে, সেই জীবনটা আসলে এক ধরনের কুকুরের জীবন। জি জনাব বাদল সৈয়দ, আমরা আপনার কাছ থেকে বুঝতে পেরেছি। তাহলে আমরা কি এই জিনিসটা, সফলতা এবং সুখ, এই দুইটা জিনিস কি এক, নাকি আপনার দৃষ্টিতে ভিন্নভাবে দেখেন? সফলতা এবং কোনটা? সফলতা এবং সুখী, আমরা বলি না যে একটা মানুষ সফল অবশ্যই কিংবা অবশ্যই সুখী, ভিন্ন। সফল দুইটা মানুষ কি মানেই তো সুখী না, একটা? আমি তো বললাম যে শাহেদ সাহেব বলতে আমার ইচ্ছে করছে না, তার স্ত্রী আগে একটু বললেন যে তিনি তার স্বামীর বিচার চান, তাহলে উনি কি সুখী? সুখী মানুষ এবং সফল মানুষ সবসময় এক হতে পারে না। আবার সফল মানুষ বা সার্থক মানুষ একই সাথে সার্থক এবং সুখী দুটোই হতে পারে, কিন্তু সফল হওয়া মানে কিন্তু সুখী না। সফল হওয়া মানে যদি সুখী হতো, মেরিলিন মনরো আত্মহত্যা করতেন না, আর্নেস্ট হেমিংওয়ে আত্মহত্যা করতেন না, শেলে বদলে আর আত্মহত্যা করতেন না, তাই না? তারা সবাই সফল রাইট, ছিলেন। রাইট। মানে সফল এবং সুখ দুইটা দুই জিনিস, এটা আমরা বুঝতে পারি সহজেই। অবশ্যই, অবশ্যই। জি জনাব বাদল সৈয়দ, আমি মনে হয় একটা প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা, আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন আপনার কাছে, আমি স্ক্রিনে দিয়েছি আপনাকে প্রশ্নটা। হ্যাঁ, সফল মানবিক মানুষ হতে হলে কি কি যোগ্যতা লাগবে? একটাই যোগ্যতা, সেটা হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে, আর কিছু না। মানুষের জন্য মায়া ধারণ করতে হবে, ভেরি সিম্পল।
তো আমরা এই জিনিসটা নিয়েও আমরা যখন আমাদের একটি সোশ্যাল অ্যাক্টিভিটি কিংবা আমাদের মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করব, সেই পর্বে আপনার কাছ থেকে ডিটেলস শুনবো এই ব্যাপারটা নিয়ে, জনাব বাদল সৈয়দ। তো আমরা আসলে মেইনলি যে টপিকটা, আমরা লাইফ নিয়ে তো মোটামুটি আলাপ করলাম। কেরিয়ারটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচ্য বিষয়, কারণ আপনি জানেন ফ্রাস্ট্রেশন এবং স্ট্রেস দুইটা মিলেই আমাদের লাইফটা এখন দুর্বিষহ বিভিন্ন কারণে। আপনি জব মার্কেট বলেন, কিংবা বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশন বলেন, কিংবা আদার যে সিনারিও গুলা আছে সবগুলা মিলে। তো আমরা প্রথমেই আপনার কাছ থেকে কেরিয়ার বিষয়, কারণ আমাদের অনেক তরুণরা আজকের অনুষ্ঠানটা দেখছেন, তাদের জন্যই আমরা আয়োজনটা করেছি। কেরিয়ার সেটআপটা আসলে আমরা কিভাবে করব, এই জিনিসটা যদি আমাদের তরুণদের উদ্দেশ্যে বলেন। কেরিয়ার সেটআপ আসলে কেরিয়ার সেট আপ করার জন্য আমার মনে হয় যার যেটা ভালো লাগে, যে যেটা করে আনন্দ পায়, সেদিকেই তার কেরিয়ার বিল্ড আপ করা উচিত। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে, আমরা খুব ছোটবেলায় আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে দেই যে তোমার ডাক্তার হতে হবে, তোমার ইঞ্জিনিয়ার হতে হবে। কেমন? এখন সেই ছেলেটি যখন ক্লাস 9-এ উঠে সায়েন্স পড়তে পারে না, ডাক্তার হওয়ার স্বপ্ন গুড়িয়ে যায়, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন গুড়িয়ে যায়, সে কিন্তু মানসিকভাবে খুব ভেঙে পড়ে। তাই এইভাবে না বলে তাকে বলা উচিত যে তুমি যেটা তোমার ভালো লাগে সেটা তুমি করো। আমি একবার আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা, আপনি আমার কাছ থেকে কি আশা করেন, আমি কি হলে আপনি ভালো খুশি হবেন? তিনি আমার বলছিলেন, তুমি জি জনাব তাদের কন্টিনিউ। একটু যদি রিপিট করেন, আমরা আসলে মাঝখানে একটু শুনতে শুনতে পাচ্ছেন পাইনি, আপনারা? মাঝখানে আপনাকে শুনতে পাইনি, একটু রিপিট করলে। নেটে এত সমস্যা। দর্শক মন্ডলী, আমরা মনে হয় বাদল সৈয়দের কানেকশনটি একটু মিস করছি। আমরা আবারও যুক্ত হচ্ছি জনাব বাদল সৈয়দের কাছে। জনাব এখন বাদল সৈয়দ শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। তো আপনি লাস্ট যদি বলতেন না, হ্যাঁ, আমরা মাঝখানে যেটা আমরা মিস করেছি আমরা আপনাকে। যেটা বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি যে প্রত্যেক মানুষকে সে যেটা পছন্দ করে সেটা করতে দেওয়া উচিত। সেটা যদি করতে দেওয়া হয় তাহলেই সে সফল হবে। ছোটবেলায় আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা, আপনি আমার কাছ থেকে কি আশা করেন, আমি কি হলে আপনি খুশি হবেন? তিনি বলেছিলেন, বাবা তুমি যদি রিক্সাওয়ালা হও তাতেও আমার আপত্তি নেই, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে শহরের সেরা রিক্সা চালক হতে হবে। অর্থাৎ তুমি যেটাই হও, তোমাকে সেরাটা হতে হবে। তাই আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলি, তোমার ইনার কলিংটা শুনো, তোমার মন তোমাকে কি করতে বলে। তোমার যদি ফিজিক্স পড়তে ইচ্ছা করে তুমি ফিজিক্স পড়ো, তোমার যদি ফিজিক্স পড়তে ইচ্ছা না করে তুমি ফিজিক্স পড়ো না। যার ডাক্তারি পড়তে ইচ্ছা করে না তাকে জোর করে ডাক্তারি পড়ানোর দরকার নাই। যার ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছা করে না তাকে জোর করে ইঞ্জিনিয়ারিং পড়ানোর দরকার নাই, সে ভালো করবে না আসলে ওখানে। আমার মনে আছে যে 2006 সালের দিকে আমার এক কলিগ এসে আমাকে বললেন যে স্যার, আমার ছেলে খুব ভালো ছাত্র, অনেক জায়গায় সুযোগ পেয়েছে, কিন্তু সে ফাইন আর্টস পড়তে চায়, ফাইন আর্টস, চিত্রকলা। এখন স্যার ফাইন আর্টস আমি কেন পড়াবো? চিত্রকলার কি কোনো ভবিষ্যৎ আছে? ফাইন আর্টস এর কোনো ভবিষ্যৎ আছে?
আমি তো এটা পড়াতে চাচ্ছি না। ওনাকে আমি বললাম আপনার ছেলে এটা কেন পড়তে চায়? বললেন স্যার সে এটা খুব পছন্দ করে এবং সে খুব ভালো ছবি আঁকে। আমি বললাম দেখেন আপনার বাচ্চা যদি এটা পছন্দ করে আপনি দয়া করে তাকে এটাই পড়তে দেন, আপনি তাকে জোর করে অন্য কিছু পড়াবেন না। ফাইন আর্টসে পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষ আছেন, অনেক বিখ্যাত শিল্পী আছেন যারা যুগের পর যুগ বেঁচে আছেন মানুষের মধ্যে। রাইট। আপনি তাকে সেটাই পড়তে দিন, আপনি তাকে জোর করে ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলি পড়ানোর দরকার নেই। ভদ্রলোক শেষ পর্যন্ত তার ছেলেকে ফাইন আর্টস পড়তে দিলেন। সেই ছেলের শিল্পকর্ম কিন্তু এখন ইউরোপে বিক্রি হয়, প্যারিসের মতো জায়গায় বিক্রি হয়, ঠিক আছে? জি। এখন তাকে যদি জোর করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার পড়ানো হতো, সে হয়তো উনি ওটা অতটা মজা পেত না, সে অত ভালো করতো না। কিন্তু সে যেটা পছন্দ করেছে সেটা তাকে পড়তে দেওয়া হয়েছে বলেই কিন্তু সে আজকে ইউরোপের মতো জায়গায়, যেখানে সারা পৃথিবীর বিখ্যাত চিত্রকররা কাজ করেন, সেখানে জায়গা করে নিয়েছে। সো আমি বলবো যে সফল হতে হলে যার যেটা ভালো লাগে, যেটা ইনার কলিং, সেদিকেই শোনা উচিত। ডোন্ট লিসেন আদার পারসনস, ডোন্ট লিসেন আদার পারসন, ডোন্ট লিভ আদার পারসনস লাইফ। অন্যের কথা শোনারও দরকার নাই, অন্যের জীবন যাপনও করার দরকার নাই। লাইফ ইজ ইয়োর্স, আপনার জীবন আপনি যাপন করেন, যেভাবে ভালো লাগে সেভাবে যাপন করেন, আপনি সেখানেই ভালো করবেন, ঠিক আছে? যেমন আমাদের বন্ধু আনিসুল হক, বিখ্যাত লেখক, উনি কিন্তু আমাদের সাথে সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলেন। এক সপ্তাহ চাকরি করে চাকরি ছেড়ে দেন, তখন সবাই তাকে পাগল বলেছিল। উনি বললেন যে না, আমার চাকরি ভালো লাগে না, আমার সাংবাদিকতা ভালো লাগে, লেখালেখি ভালো লাগে, আমি সাংবাদিকতা করব, লেখালেখি করব, ঠিক আছে? উনি চাকরি যখন ছেড়ে চলে যান, তখন তার ব্যাচমেটরা সবাই তাকে পাগল বলেছিল যে এরকম একটা চাকরি সে ছেড়ে চলে যাচ্ছে, সাংবাদিকতা করে কয় টাকা পাবে। কিন্তু উনি মনের টানে চলে গিয়েছিলেন। এবং আপনি চিন্তা করেন আজকে আনিসুল হককে বাংলাদেশের কয়জন মানুষ চিনে, আর তার ব্যাচমেট যারা চাকরিতে আছেন তাদের কয়জনকে মানুষ চিনে। তাহলে আপনার কাছ থেকে আমরা এটাই বলতে পারি, কেরিয়ার সেটআপের জন্য নিজের চয়েসটা কি মেইনলি প্রিফারেন্স অবশ্যই, দিতে হবে। অবশ্যই। তো আপনি কিন্তু আপনার বক্তব্যে জনাব আদল সৈয়দ বলছিলেন যে আমরা ছোটবেলা বাচ্চাদেরকে বলতাম যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম কিছু। কিন্তু আজকাল তো দেখছি ডাক্তাররাও কিন্তু আপনার ডাক্তারি পেশাতে নেই, উনারাও আবার অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চাচ্ছেন। তো এই জিনিসটা আসলে এখন কি জন্য হচ্ছে? এটা কি আসলে মানুষের মধ্যে মানুষের সেবা করার জন্য মানুষের মানবিকতা চেঞ্জ হচ্ছে, নাকি অন্য কোনো ভাবে আপনি দেখছেন জিনিসটা? না না, আসলে ট্র্যাক ডাক্তারদের চেঞ্জ মানব করার জন্য। সেবা করার টেন্ডেন্সিটা কমে গেছে, এটা আমি মোটেও স্বীকার করতে রাজি না। না, সুইচ করতে চাচ্ছে যে সেইটা কি জন্য কেন হচ্ছে সুইচ আমি করতে সেটা চাচ্ছে বলছি। আমি বলি। দেখেন, এটা কিন্তু আমার আর আপনাকে মানতে হবে যে আজ কলেজ থেকে ইন্টারমিডিয়েট যে ছেলেটা পাশ করতে, তারা কিন্তু সরকারি মেডিকেল কলেজে যায় বা বুয়েটে যায়, এটা এটা তো স্বীকার করেন। রাইট, মেডিকেল কলেজে কারা পড়ে? সবচেয়ে ব্রিলিয়ান্ট লোকরা। রাইট। ইউনিভার্সিটিতে পড়ে এর পরের স্তরে যারা আছে আমাদের মতো তারা। কিন্তু যারা আমাদের ব্যাচের সবচেয়ে ভালো ব্রিলিয়ান্ট ছেলে মেয়েরা কিন্তু গেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু একজন ডাক্তার একই সাথে বিসিএস পাশ করলেন, আমার মতো একজন জেনারেলিস্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়া, ইতিহাসে পড়া, ইংরেজিতে পড়া, তিনিও বিসিএস পাশ করলেন। উনি গেলেন হেলথ সার্ভিসে, আর একজন গেলেন হয় অ্যাডমিন সার্ভিসে, নয় পুলিশ সার্ভিসে, নয় আমার মতো ট্যাক্সেশন সার্ভিসে, নয় কাস্টম সার্ভিসে, ঠিক আছে? পরেই নেই, হ্যাঁ। ডাক্তার সাহেব আসলেন, যে আমার ক্লাসের সেরা ছেলেটা উপজেলায় যোগদান যখন করলো, তখন সে দেখলো যে তার কোনো অফিসে ঠিকমতো টেবিল চেয়ারও নাই, তার কোনো সাপোর্ট স্টাফ নাই। লোকজন রুগী নিয়ে আসে, রুগী যদি কোনোভাবে ঠিকমতো ট্রিটমেন্ট, সে তো হসপিটালে অনেক লিমিটেশন আছে, ঠিকমতো ট্রিটমেন্ট দিতে না পারলে মারতে আসে, রাইট। হ্যাঁ, থাকার কোনো ব্যবস্থা নাই। কিন্তু সে আমার ক্লাসের কিন্তু সেরা ছেলে, আর সেই ছেলেই দেখতেছে তার অনেক পরের বেঞ্চের ছেলে, আমি একই সাথে পাশ করলাম বিসিএস,
আমি গাড়ি হাঁকাচ্ছি, আমার 5টা অর্ডার নেই, আমার বিশাল অফিস, সবচেয়ে বড় কথা আমাকে অনেকটা, যদিও দুইজন সেম গ্রেডের অফিসার, আমাকে অনেকটা ওর কথা মতো চলতে হচ্ছে, কারণ ওই ওই এলাকার প্রশাসনটা চালাচ্ছে। আমি দোষ দিচ্ছি না, এটা তার কাজ, প্রশাসন চালানোটা তার কাজ, এটা দোষের কিছু না, ওইটাই ওনার দায়িত্ব, উনি প্রশাসনটা চালাবেন। কিন্তু ডাক্তার দেখলো যে কি ভাই, আমি দেশের সেরা ছাত্র ছিলাম, আমি এসে আমার টেবিল নাই, চেয়ার নাই, ওষুধ নাই, নার্স নাই, কম্পাউন্ডার নাই, রুগী মারতে আসে, হ্যাঁ রুগীর লোকজন মারতে আসে, আর আমার ক্লাসে যে আমার চেয়ে অনেক কম মেধাবী ছিল উনি পুরা উপজেলা চালাচ্ছেন, পাজেরও গাড়ি চালাচ্ছেন। স্বাভাবিকভাবে ওনার ওনার মধ্যে এক ধরনের বিদ্রোহ ভাব কাজ করে যে আমি তো অনেক ভালো, আমি কেন এটা করব। তখন উনি এই হেলথ সার্ভিস বলে আমি এই সার্ভিসে থাকবো না। সবচেয়ে বড় কথা, প্রমোশনও নাই ঠিকভাবে। একজন ডাক্তার যদি সত্যি আপনি বলেন আমি মাস্টার ডিগ্রি পাশ করে জেনারেল ক্যাডারে এসেছি, ট্যাক্সেশন ক্যাডারে, এরপরে আমাকে আর কোনো পড়াশোনা না করলেও চলবে, কিন্তু এই মাস্টার ডিগ্রি সার্টিফিকেট বিক্রি করে আমি সর্বোচ্চ পদে চলে যেতে পারবো। কিন্তু একজন ডাক্তারকে এফসিপিএস করতে হয়, এমডি করতে হয়, কত যন্ত্রণা, তার পড়াশোনাটা পুরো জীবনটাই পড়াশোনার মধ্যে যায়, তারপরও সে কিন্তু আমার মতো প্রমোশন পায় না। তাহলে দেশের সবচেয়ে মেধাবী ছেলেটা কেন ওই সার্ভিসে থাকবে? কারণ সে জানে যে সে পরীক্ষা দিতে বসলেই আমি না, সে ওই জায়গায় যেতে পারবে, ছড়ি ঘুরানোর জায়গায় সে যেতে পারবে। অর্থাৎ ডাক্তারদেরকে যদি ডাক্তারি পেশায় রাখতে হয়, হেলথ সার্ভিসের মান সম্মান সুবিধা এগুলো বাড়াতে হবে। দেশের সবচেয়ে মেধাবী ছেলে মেয়ে যেখানে যারা, তাদেরকে উপযুক্ত সম্মান দিতে হবে, নয়তো তারা ওই চাকরিতে হেলথ সার্ভিসে থাকবেন না। এটা দুটো ক্ষতি। 1 নম্বর হচ্ছে দেশ ডাক্তার থেকে বঞ্চিত হবে, 2 নম্বর হচ্ছে আমার মতো সাধারণ মানুষগুলো আর জেনারেল ক্যাডারে চাকরি পাবো না, ওই ডাক্তার ইঞ্জিনিয়াররাই সব দখল করে নিবে। অর্থাৎ ক্লাসের বেস্ট ওয়ান বেস্ট পজিশনে চলে যাবে। স্বাভাবিক, কারণ ওরা তো বেটার, ওরা ওরা তো আসলে ব্রিলিয়ান্ট। নর্মালি এটা ভালো এটা ছাত্ররা এটা কি স্বীকার করতে হবে। বিশ্ববিদ্যালয়ে যায় না তা না, অবশ্যই যায়, কিন্তু ফার্স্ট প্রিফারেন্স থাকে কমনলি হচ্ছে মেডিকেল। কমনলি সাধারণত অধিকতর মেধাবীরাই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারিং এ যায়, বুয়েটে যায়। ভালো ছাত্ররা যে জেনারেল ক্যাডারে আসে না, জেনারেল পড়াশোনা করতে আসে না তা না, কিন্তু সে সংখ্যায় কম। নর্মাল ডিগ্রি পাস করেও কিন্তু বিসিএস পাস করে, আবার শহরের সেরা ছাত্রটা এমবিবিএস পাস করেও বিসিএস পাস করে। ডিগ্রি পাস ছেলেটা যদি উপজেলায় গিয়ে সব সুবিধা পায়, গাড়ি পায়, ঘোড়া পায়, আবদারি পায়, অর্ডারলি পায়, সবকিছু পায়, আর এমবিবিএস পাস করে ওই সবচেয়ে মেধাবী ছেলেটা যদি কিছুই না পায়, বঞ্চনার কারণেই তো সে ওই চাকরিতে থাকবে না। এটা বাস্তবতা। ঠিক আছে জনাব বাদল স্যার, তাহলে আমরা এটা কি বলবো, এটা প্ল্যানিং এর প্রবলেম বলবো নাকি আমার মনে হচ্ছে হয় যে সরকার এদিকে নজর দেওয়ার সময় এসছে, এবং সরকার সময় দিবেন, নজর দেবেন। কারণ হেলথ সার্ভিস ছাড়া তো একটা দেশ চলবে না। রাইট। হেলথ সার্ভিসে ভালো ডাক্তার ছাড়া তো একটা দেশ চলবে না, তাই না? তাই ডাক্তাররা মেধাবীরা যাতে চিকিৎসা শাস্ত্রের ছাত্রছাত্রীরা যাতে চিকিৎসা শাস্ত্রে থাকেন, তাদেরকে সেই উপযুক্ত সম্মান দিতে হবে, সেটা নিশ্চয় সরকার দিবে। এটা এখন সময়ের দাবি। আমি কিন্তু ডাক্তার না, আমি কিন্তু জেনারেলিস্ট, তারপর আমি এই কথাটা বলছি। ধন্যবাদ বাদল সৈয়দ। দর্শক মন্ডলী, আপনারা আজকে আমরা আজকে যাকে আমাদের সাথে সংযুক্ত করেছি, আপনারা সবাই উনাকে এক নামে চিনেন। বাংলাদেশ সরকারের একজন সরকারি বড় কর্মকর্তা। একটা পরিচয়, উনি একজন রোটারিয়ান, অনেক ভালো একজন লেখক, একজন মানব সেবক, একজন স্বেচ্ছাসেবীও উনি নিজে। এবং উনি নিজে 3টা সংগঠনকে দাঁড় করিয়েছেন একক প্রচেষ্টায়, যেগুলো আপনারা অলরেডি নাম শুনেছেন সারা বাংলাদেশ জুড়ে: পে ইট ফরওয়ার্ড, অনেস্ট এবং প্যারেন্টস লাউঞ্জ। তো আমরা এই জিনিসগুলাও আজকে বাদল সৈয়দের কাছ থেকে শুনবো। জনাব বাদল সৈয়দ, আপনি যদি আমাদেরকে বলেন, আপনি সরকারের একজন শীর্ষ কর্মকর্তা, তার মধ্যেও আপনি অনেকগুলা মানবিক সংগঠন একই সাথে চালিয়ে যাচ্ছেন। তো এই ব্যাপারটা নিয়ে আমরা আপনার কাছে পরে আসবো, কারণ এখানে যেহেতু টাইম ম্যানেজমেন্টের একটু ব্যাপার আছে। তো আমাদের এক দর্শকের প্রশ্ন হচ্ছে আপনার কাছে, কেরিয়ার সাকসেসের জন্য প্র্যাকটিস নাকি পারফেক্ট মাইন্ডসেট, এই জিনিসটা আপনি কিভাবে বলবেন? দুটোই লাগবে।
যদি লাগে কি প্র্যাকটিসও বলবেন? লাগবে, পারফেক্ট মাইন্ডসেটও লাগবে। Yes. শুধু মাইন্ডসেট করলে হবে না, সেটার জন্য লেগে থাকতে হবে। আমি বলি যে একটু রিপিট করবেন জনাব বাদল সৈয়দ? জনাব বাদল সৈয়দ একটু রিপিট করবেন আপনার কথাটা আবার? আমি বলি যে আপনার মাইন্ডসেট এবং প্র্যাকটিস দুটোই লাগবে। শুধু মাইন্ডসেট করলে হবে না, তাকে লেগে থাকতে হবে। আমি সবসময় বলি যে সফলতার জন্য বা সার্থক হওয়ার জন্য আপনাকে 3টা কাজ করতে হবে। 2 নাম্বার, অর্থাৎ লেগে থাকা ছাড়া আপনার পক্ষে শুধু মাইন্ড সেট করলে হবে না। রাইট। যেটাই করেন সেরাভাবে করেন, লেগে থাকেন সেটার পেছনে। তো আমরা যেহেতু ক্যারিয়ার নিয়ে আলাপ করছি, আরেক দর্শকের প্রশ্ন আপনার কাছে, চাকুরি নাকি ব্যবসা, কোনটা করতে হবে, কোনটাতে কিভাবে গুরুত্ব দিবে? একটা দেশ চালাতে গেলে, সরকারি কর্পোরেট বডি চালাতে গেলে চাকরির দরকার আছে, ঠিক আছে, এ ব্যাপারে আমার কোনো দ্বিধা নাই। কিন্তু আমাকে যদি আপনি 20 বছর বয়সে ফিরিয়ে নিয়ে যান, ঠিক আছে, জি। আমি কিন্তু হয়তো ব্যবসা করার কথা চিন্তা করতাম। কেন আমি বলি, একজন ব্যবসায়ী 1 নাম্বার হচ্ছে তিনি স্বাধীন থাকেন। রাইট। 2 নাম্বার হচ্ছে একজন ব্যবসায়ী তার ভাগ্য ব্যাপকভাবে পরিবর্তনের সম্ভাবনা রাখেন এবং সেই পরিবর্তিত ভাগ্য দিয়ে তিনি মানুষের অনেক উপকার করতে পারেন। আমি সরকারের অনেক উচ্চ পর্যায়ে কাজ করেও আমার কিন্তু মানুষকে অতটা সাহায্য করার ক্ষমতা নেই। কিন্তু আমি যদি একজন শীর্ষ ব্যবসায়ী হতাম, আমি অনেক মানুষকে হেল্প করতে পারতাম। তৃতীয়ত, একজন ব্যবসায়ী কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান করেন, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে, যেটা চাকরিজীবীদের ক্ষেত্রে নাই। তাই যাদের সুযোগ আছে তাদেরকে আমি বলবো উদ্যোক্তা হওয়ার জন্য, আর যাদের সুযোগ নাই তাদের চাকুরি করাই ভালো, তবে চাকুরিটা মন দিয়ে করতে হবে। রাইট। উদ্যোক্তা হওয়ার মতো পর্যাপ্ত পরিবেশ কিংবা পারিপার্শ্বিক অবস্থা কি আছে আমাদের? দেখেন, আমাদের দেশে অবশ্যই কিছু বাধা আছে। এটা হচ্ছে আমরা জানি যে রুশ নেতা, রাশিয়ান বিপ্লবের যিনি জনক লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিনের যিনি শিক্ষা গুরু বা তার আইডিওলজিক্যাল যিনি লিডার ছিলেন, প্লেখানভ, তার একটা কথা ছিল যে পরিবেশ তোমাকে যদি সাহায্য না করে, পরিবেশকে তুমি তোমার পক্ষে নিয়ে আসো। পরিবেশ যদি তোমার বিপক্ষে থাকে, পরিবেশকে তোমার পক্ষে নিয়ে আসো। আমি জানি যে বাংলাদেশে বিজনেস করা কঠিন, এখনো কঠিন, কিছুটা অনেক কঠিন, কিন্তু তারপরে এর মধ্যেও কিন্তু প্রচুর তরুণ উদ্যোক্তা উঠে আসছেন। আবার আরেক অর্থে বাংলাদেশে ব্যবসা করা সবচেয়ে সফল, সবচেয়ে সহজ। এটা আপনি আমাদের যে অনলাইন শপ আছে, চ্যারিটি শপ, আমাদের অনলাইন চ্যারিটি পণ্য সরবরাহ প্রতিষ্ঠান, এটা অনেস্ট তার একটা উদাহরণ। অলমোস্ট শূন্য ক্যাপিটাল দিয়ে এটা কিন্তু এখন মিলিয়ন মিলিয়ন টাকার একটা প্রতিষ্ঠান, মাত্র 3 বছরে। রাইট। সুযোগটা কোথায় জানেন? বাংলাদেশের, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, বাংলাদেশের অধিকাংশ মানুষ সৎভাবে ব্যবসা করে না। মাছ কিনতে যাবেন, পচা মাছটা দিয়ে দিবে।
গরুর মাংস কিনবেন 1 কেজি, বাসায় এসে দেখবেন এটা 900 গ্রাম। 100টা লিচু কিনবেন, বাসায় এসে দেখবেন ওখানে 90টা। অর্থাৎ সৎভাবে ব্যবসা করার প্রবণতা কম। কিন্তু যখন আপনি সৎভাবে ব্যবসা করবেন, সামান্য একজন, আমি কসাইয়ের কথাই বলি, আমি যার কাছ থেকে মাংস কিনি আমি জানি যে এই ভদ্রলোক আমার কাছ থেকে প্রতি কেজিতে 10 টাকা দাম বেশি রাখবে, কিন্তু কিন্তু 1 ছটাক মাংস কম দিবে না। আর পাশের জন 10 টাকা কম রাখবে, কিন্তু 1 কেজি মাংস কিনলে 100 গ্রাম কম দিবে। আমি কিন্তু ওই 10 টাকা বেশি রাখলে ওনার কাছেই যায়। দুটো কারণে যায়, এক হচ্ছে উনি ভেজাল মাংস বিক্রি করেন না, 2 নম্বর হচ্ছে উনি ওজনে কম দেন না। তাহলে এই অসৎ ব্যবসায়ীদের ভিড়ে যখন একজন সৎ ব্যবসায়ী ব্যবসা করতে আসেন, তখন কিন্তু কাস্টমাররা সবাই তার কাছে যায়, কারণ সবাই কিন্তু বলে যে ভাই উনি কিন্তু ঠকায় না। আপনি দেখবেন বাজারে যে লোকটা সৎভাবে ব্যবসা করে আপনি কিন্তু তার কাছেই যাবেন। তো বাংলাদেশে অনেক সমস্যা থাকলেও আমি মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে সততা সবচেয়ে বড় পুঁজি, এবং অনেস্ট কিন্তু বাজার মূল্যের চাইতে অনেক কম দামে জিনিস বিক্রি করে, খাঁটি জিনিস বিক্রি করে, জিনিস হাতে নেওয়ার পর টাকা দেয়, পছন্দ না হলে ফেরত দিতে পারে। সেই কারণেই কিন্তু অনেস্ট প্রতি 8 মিনিটে একটা জিনিস বিক্রি করে। বাংলাদেশে তো অনেক অনলাইন শপ আছে, কেউ তো আমাদের ধারে কাছেও আসতে পারে না, কারণ আমাদের একটাই পুঁজি। আমাদের যারা 30,000 সদস্য কেনাকাটা করেন প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে করেন আরো 20,000, অর্থাৎ 50,000, তারা জানেন যে আমার এখান থেকে, আমাদের অনেস্ট থেকে জিনিস কিনলে উনি ঠকবেন না। জিনিসটা পছন্দ না হলে আমাকে ফেরত, ইভেন ব্যবহার করে ফেরত দিলে আমরা টাকা ফেরত দিয়ে দিব। যার কারণে গত 3 বছরে আমরা একটা সিঙ্গেল অবজেকশনও পাইনি। তার মানে দাঁড়ালো জনাব বাদল সৈয়দ, যদি কেউ উদ্যোক্তা হতে চায় কিংবা ব্যবসায়ী হতে চায়, সবার আগে তাকে কনফিডেন্স লেভেলটা, মানুষের কনফিডেন্স লেভেলটা গ্রো থাকতে করতে হবে এবং হবে। সততা থাকতে হবে। জি। উদ্যোক্তার থাকতে হবে আপনার সততা, এবং কাস্টমারের আপনার কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি করার জন্য কাজ করতে হবে, সেটাই বলছেন আপনি? অবশ্যই। ধন্যবাদ জনাব বাদল সৈয়দ। তো আপনার কাছ থেকে আমরা শিখলাম এই জিনিসটা সম্বন্ধে। তো আপনাকে নিয়ে আমরা ওই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা নিয়ে আগে আলাপ করছিলাম। তো আপনি যদি আমাদেরকে একটু বলেন, আপনার পেইড ফরওয়ার্ড, অনেস্ট এবং প্যারেন্টস লাউঞ্জ, এই তিনটা জিনিস তো কাজ তো তিনটা নিশ্চয়ই আলাদা, নাকি সেম কাজ করছে আলাদা ওনারা? আলাদা আলাদা। জি। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই সম্বন্ধে একটু বলেন, যদিও আমরা পরবর্তীতে এই সমস্ত ব্যাপার নিয়ে পাবলিসিটি নিয়ে আলাপ করব আমরা ডিটেলস, আর বাট আপনার এই জিনিসগুলো সম্বন্ধে, যেহেতু আপনি অনেক কাজ করছেন সরকারের একদম শীর্ষ পর্যায়ে থেকেও, আপনি মানুষের জন্য কাজ করছেন এবং উইদাউট ইন্টারেস্টে কিভাবে করছেন, সেই জিনিসগুলা মানুষের সামনে তুলে ধরা উচিত বলেই আমরা আজকে প্রশ্নটা পেয়েছি, এবং আমাকে এক দর্শকও প্রশ্ন করেছেন যে আপনার এই জিনিসগুলো সম্বন্ধে একটু জানতে চাচ্ছেন। প্রথম ব্যাপার হচ্ছে, আসলে এই 3টা কাজের বাইরেও আমার একটা বড় কাজ হচ্ছে আমার লেখালেখি। আপনি জানেন যে আমার প্রতি বছর একটা দুইটা বই বের হয়। সো আর আমার একটা লেখালেখির বৈশিষ্ট্য হচ্ছে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমি কিন্তু পড়াশোনা করা ছাড়া লিখি না। যখন আমি একটা গল্প লিখি, সেটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি প্রচুর স্টাডি করি। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একটা গল্প, 2200 শব্দের একটা গল্প লেখার জন্য আমি কমপক্ষে 22টা বই পড়েছি, কারণ ওটা ঐতিহাসিক একটা ঘটনা ছিল, সেই ইতিহাস জানার জন্য। অসাধারণ। তারপর আমি 2200 শব্দের একটা গল্প লিখেছি। কিছুদিন আগে আমি একটা মেডিকেল সায়েন্সকে ভিত্তি করে একটা গল্প লিখলাম। সেটা লেখার জন্য আমার প্রায় 800 থেকে 900 পৃষ্ঠার একটা বই পড়তে হয়েছে। হ্যাঁ, 800 থেকে 900 পৃষ্ঠার একটা বই আমাকে পড়তে হয়েছে। এখানেই ছিল, আমি বইটা দেখাতে চাচ্ছিলাম। সো আমার এগুলির বাইরে কিন্তু আমার দুটো কাজ আছে, লেখালেখি এবং পড়াশোনা। আমার একটা অভ্যাস হচ্ছে ডেইলি 100 পৃষ্ঠা পড়া, মানে 100 পৃষ্ঠা না পড়ে আমি ঘুমোতে যাই না। অসাধারণ। হ্যাঁ, 100 পৃষ্ঠা যদি পড়া শেষ না, আমি ঘুমোতে যাই না। প্রশ্ন হচ্ছে কিভাবে টাইমটা আমরা ম্যানেজ করি। আবার এটাও ঠিক যে আমি কিন্তু ফাঁকি দেই না।
জি বলেন। আমাকে বলতে হচ্ছে আমি কিন্তু আমার সরকারি কাজে কোনো ফাঁকি দিই না, এবং আমি কিন্তু বাংলাদেশের রাজস্ব প্রশাসনের একমাত্র কর্মকর্তা যিনি রাজস্ব বিভাগকে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রশাসন পদক এনে দিয়েছে। এবছর প্রথম এটা মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া শুরু করলেন, সেটা আমি এই ডিপার্টমেন্টকে এনে দিয়েছি। একটা ছোট্ট উদাহরণ দিলাম এই কারণে, আপনারা ভাবতে পারেন যে এই লোক এই কাজগুলি করে, নিজের সরকারি কাজ করে না। এবং আপনি জানেন যে আমি সিলেটে ছিলাম কমিশনার হিসাবে। সিলেটে আমি থাকা অবস্থায় কিন্তু রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে, এবং এখনো কিন্তু এই বছরও কিন্তু আমি যেই জায়গার দায়িত্বে আছি সেই জায়গার রাজস্বের গ্রোথ সারা বাংলাদেশে প্রায় শীর্ষ পর্যায়ে। অর্থাৎ আমি নিজের কাজে ফাঁকি দিই না। আমি সকাল থেকে অফিস সময় পর্যন্ত আমি কিন্তু অফিসের বাইরে আর কিছু কাজ করি না। ওই সময় আমি পিওর গভর্নমেন্ট অফিসার। আর রাইট। 5টার পরে আমি কিন্তু পার্ট অফ মিলিয়ন, আমি সাধারণ মানুষ। সেই সময়টা আমি এই কাজগুলোতে ভাগ করে নেই কয়েক ভাগে। একটা হচ্ছে পেইড ফরওয়ার্ড, অনেস্ট, প্যারেন্টস লাউঞ্জ, এগুলোর কিন্তু খুব শক্তিশালী এডমিন টিম আছে যারা এটা চালায়। আমি চালাই না কিন্তু সরাসরি। রাইট। আমরা আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোর সমস্যা হচ্ছে যে কেউ সেকেন্ড লাইন অফ ডিফেন্স তৈরি করে না, দ্বিতীয় ব্যক্তি তৈরি করে না, যার কারণে প্রতিষ্ঠাতার যদি কোনো কারণে অসুস্থ হয়ে যান বা মারা যান, ওই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আমরা যেটা করেছি, প্রতিটা প্রতিষ্ঠানে আমরা উপযুক্ত সেকেন্ড লাইন অফ ডিফেন্স তৈরি করে দিয়েছি, যারা এটা নিজেরাই চালাতে পারেন, থেকে অ্যাডভাইস দেন, তারা এটা চালান। আমরা তাদেরকে উপদেশগুলো দিয়ে দেই, তাদেরকে আমরা দিক নির্দেশনা দেই, তাদেরকে আমরা আইডিয়া দেই। হ্যাঁ, এইভাবে এগুলি চলে। আর পড়ালেখা লেখালেখি গুলো যেগুলো, সেগুলো হচ্ছে আমি সাধারণত খুব ভোরে করি, অথবা আমি তাড়াতাড়ি ঘুমাই, একটু 12টার দিকে ঘুমিয়ে যায় বা একটু আগে, অথবা আমি সন্ধ্যার পর আমি বাসা থেকে বের হই না, কোনো দাওয়াতে যাই না, খুব কম জায়গায় যাই। সন্ধ্যার পরটা আমি বাসায় এসে আমার এই পেইড ফরওয়ার্ড এগুলো যারা কাজ করতেছে ওদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগগুলো রাখি, ওরা কিভাবে কাজ করতেছে সব মনিটর করি আর পড়াশোনা করি। আবার ভোরে উঠে একটু হাঁটা চলা, সাইকেল টাইকেল চালিয়ে এসে, দৌড়াদৌড়ি করে এসে আবার পড়াশোনায় ফিরে যাই। তো আবার তখন একই সাথে একদিকে পড়ছি আর একদিকে পেইড ফরওয়ার্ডের সমস্যাটা দেখছি, কোন সমস্যা আছে কিনা, অনেস্টের সমস্যা আছে কিনা। আমার সময়ের কোনো অভাব নাই, বরং আমার মনে হয় যে আমার সময় আমি অপচয় করি। একটা সিম্পল থিওরি হচ্ছে, আপনি 1 ঘন্টায় যদি 4 ঘন্টার কাজ করেন, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু 96 ঘন্টা। আপনাকে সেভাবেই কাজ করতে হবে। এমনকি আমার সাথে যারা দেখা করতে চান, হ্যাঁ, এবং যারা আমার সাথে দেখা করতে চান অফিসিয়াল দেখা ছাড়া, তাদেরকে কিন্তু আমি বলিও যে আমার সাথে দেখা করতে হলে সকাল 7টা থেকে 8টার মধ্যে দেখা করতে হবে। হ্যাভ ব্রেকফাস্ট উইথ মি। কারণ এরপরে আমি আর সময়, আমি অফিসের পরে আমি কোনো সময় দিব না কাউকে। তখন আমি আমার পেইড ফরওয়ার্ড, অনেস্ট এগুলির পরিচালনা নিয়ে এবং পড়াশোনা নিয়ে এবং লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি। জনাব বাদল সৈয়দ, আপনি আপনার প্রতিষ্ঠানগুলো কাজ করছে কিভাবে, কাদের জন্য কাজ করছে যদি একটু বলেন। আমাদের পেইড ফরওয়ার্ড মূলত কাজ করে শিক্ষার্থীদের জন্য, যারা বাংলাদেশে বিপন্ন শিক্ষার্থী তাদের জন্য। আমাদের প্রচুর ছেলে মেয়ে সারা বাংলাদেশে এবং দেশের বাইরে পড়াশোনা করছে। তবে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা কোনো ক্যাশ ফান্ড নেই না, আমরা কোনো ফান্ড রেজ করি না। আমরা যেটা করি, আমাদের ফেসবুক গ্রুপে এসে একজন শিক্ষার্থী তার সমস্যার কথা বলেন, আমরা আমাদের প্রায় 60,000 সদস্য আছে পেইড ফরওয়ার্ড এবং তার অঙ্গ সংগঠনগুলো মিলে, সেখানে প্রচুর ডোনার আছে। তখন একজন ডোনার সমস্যা দেখে নক করেন যে আমি ওকে হেল্প করতে চাই, তখন সেই সমস্যাটা জেনুইননেস বিচার করে আমরা ডোনার এবং রিসিপিয়েন্টে যোগাযোগ করিয়ে দিই। তারপর তারা নিজেদের মতো সাহায্যের প্রক্রিয়াটা চালিয়ে নিয়ে যান। অর্থাৎ আমাদের হাত দিয়ে টাকাটা যায় না, যার কারণে টাকা পয়সা ধরার, টাকা পয়সার দায়বদ্ধতা আমাদের নেই। তবে সেই ছেলেটি ঠিকভাবে পড়াশোনা করছে কিনা এটা আমরা মনিটর করি, সে ডিরেইলড হয়ে যাচ্ছে কিনা এটা আমরা মনিটর করি। যদি দেখি যে সে খারাপ পথে চলে যাচ্ছে, পড়াশোনা করছে না, আমরা ডোনারকে বলে ওকে স্কলারশিপ দেওয়ার দরকার নেই। আর আমাদের এখান থেকে সাহায্য পাওয়ার শর্ত হচ্ছে তোমাকে ভালো মানুষ হতে হবে, 1 নাম্বার। রাইট।
2 নাম্বার হচ্ছে ধর্ম সহিষ্ণু হতে হবে, সব ধর্মের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। 3 নাম্বার হচ্ছে যেই সাহায্যটা তুমি আমার কাছ থেকে পাচ্ছ এটা ফেরত দিতে হবে, তবে আমাকে না। সেটা হচ্ছে তুমি যখন প্রতিষ্ঠিত হবে তুমি তোমার মতো আরেকজন দরিদ্র মানুষকে সহায়তা করে এই ঋণটা শোধ করবা। তার মানে এই সাহায্যটা আমার হাত থেকে তোমার কাছে গেল, তোমার হাত থেকে আরেকজনের কাছে যাবে, তার হাত থেকে আরেকজনের কাছে যাবে। এই জন্য এটার নাম পে ইট ফরওয়ার্ড। আর যেটা অনেস্ট পণ্য সরবরাহ প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আমরা ডোনেটেড আইটেম বিক্রি করি। আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে বলি যে তোমাদের জামা জুতো কাপড় এগুলো আমাদেরকে দাও। এই জিনিসগুলো আমরা হয়তো আপনি আমাকে একটা টি শার্ট দিলেন যেটা আপনার জন্য আপনার ভাই লন্ডন থেকে এনেছে, সাইজে ছোট হয়ে গেছে, যেটার দাম বাজারে হয়তো 2000 টাকা। আমি বললাম যে এটা আমাকে দিয়েছেন আমাদের ইকবাল ভাই, এটার দাম 2000 টাকা, কিন্তু আমি এটা 200 টাকায় দিলাম। তবে অনেস্টের 60% প্রফিটের মালিক কিন্তু আমার, যিনি কিনেন উনি। তখন আমি বলি এটা 200 টাকায় আমি বিক্রি করব, কিন্তু ইকবাল ভাই এটা আমাকে ফ্রি দিয়েছেন তাই 200 টাকায় লাভ। তার মানে এর 60% আপনি পাবেন, তার মানে 120 টাকা 200 টাকার মধ্যে আপনি পাবেন, আমাকে আপনি দিবেন 80 টাকা, আমাকে দিবেন 80 টাকা। তার মানে 2000 টাকার একটা টি শার্ট সে 80 টাকায় পাচ্ছে। এইভাবে আমাদের সারা বাংলাদেশ থেকে বন্ধু বান্ধবরা এই হাজার হাজার মানুষটা ডোনেটেড আইটেম পাঠান, সেগুলো আমরা বিক্রি করি। আবার এছাড়া আমরা কেনা দামও জিনিস বিক্রি করি, যখন আমরা ফুড বিক্রি করছি এখন বাজারে যে চালের দাম 65 টাকা, সেটা আমরা বিক্রি করছি 50 টাকা। জনাব বাদল সৈয়দ, একটু একটু ইন্টারাপ্ট করি, সব প্রোডাক্ট তো আপনাদের ডোনেটেড আইটেম না, আপনারা তো কিছু না, আমি সেটাই বলছি, ডোনেটেড আইটেমের বাইরে আমরা যেটা কিনে বিক্রি করি সেটা আমরা বলে দেই যে এই টাকাটা 100 টাকা দিয়ে আমি জিনিসটা কিনেছি, বাজারে যাচাই করে আপনি দেখবেন এই জিনিসটা 300 টাকায় বিক্রি হয়, কিন্তু এটা আমি বিক্রি করলাম 120 টাকায়। এই এই কাজটা আপনারা কিভাবে করেন? আমি বলি 120 টাকায় বিক্রি করলাম, তার মানে আমার লাভ হচ্ছে 20 টাকা। 20 টাকার মধ্যে 60% মালিক আপনারা, তার মানে 12 টাকা আপনার, আপনি আমাকে 108 টাকা দিবেন। এটা গেল একটা সেগমেন্ট। আর একটা সেগমেন্ট হচ্ছে যার কোনো টাকা নাই, কেনার কোনো টাকা নাই, তাকে আমরা বলি জাস্ট আমাদেরকে বলেন আমরা ফ্রি দিয়ে দেবো, এটাকে আমরা বলি ডোনেটেড ফরওয়ার্ড, যেটা লাগে ফ্রি নিয়ে যান। যেমন এখন আমরা খাদ্য, আপনি জানেন যে দেশে খাদ্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। আমরা বাজারে যে চালটা 60 টাকা 65 টাকা বিক্রি হয় সেটা আমরা 50 টাকায় বিক্রি করছি। একটা কথা বলি, অনেস্টের কিন্তু পুরোটাই আমাদের চ্যারিটি মিশন। এখানে যে এই যে জিনিস কিনে বিক্রি করার জন্য টাকা লাগে তো, সেটাও কিন্তু আমাদের চ্যারিটি মিশন। আমরা কিন্তু 1 টাকা প্রফিটও বাসায় নেই না। যেই 40% লাভ আমি রাখি সেটা কিন্তু আবার চলে যায় চ্যারিটিতে। কিভাবে যায়? ওই 40% দিয়ে আমি ফ্রি জিনিস দিচ্ছি, ওই 40% দিয়ে আমি ফ্রি মেডিকেল সার্ভিস সেবা দিচ্ছি, চিকিৎসা সেবা দিচ্ছি, ওই 40% দিয়ে আমি বাচ্চাদের স্কলারশিপ দিচ্ছি। অর্থাৎ এই 100 টাকায় কিন্তু 60 টাকা আমার কাস্টমার পেয়ে গেল, আর 40 টাকা কিন্তু মানুষের উপকারে চলে গেল। 1 টাকা প্রফিটও কিন্তু আমরা নেই না। এভাবে এটা চলে। ধন্যবাদ বাদল সৈয়দ, আপনি আমাদের সাথে আছেন, আলাপ করছেন। আমাদের সকল সম্মানিত দর্শকরা অনেক প্রশ্ন করছেন আপনাকে, এবং আমি সেগুলো নোট করে কিন্তু আমি আবার আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। ম্যাক্সিমাম প্রশ্নগুলাই কিন্তু আমাদের দর্শকদের যে প্রশ্নগুলো আমি আপনাকে করছি, আমাদের দর্শকরা আশা করি, এবং বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের যারা আছেন তারা আপনার কাছ থেকে অনেক কিছু শিখছেন। আমি এটা আশা করতেই পারি, কারণ আপনি তরুণদের বহুল প্রত্যাশিত একজন মানুষ জনাব বাদল সৈয়দ। আমি আগেও বলেছি, বর্তমান সময়ে এই সামাজিক প্রেক্ষাপটে যখন শাহেদ শামীমদের রাজ্য, সেই রাজ্যে একজন বাদল সৈয়দের মতো মানুষ দুষ্প্রাপ্য। অনেকেই প্রশ্ন করছেন। জনাব বাদল সৈয়দ, আমরা দেখি আজকাল বড় চাকুরি বা ইনকাম লেভেলটা যখন হাই হয়ে যায় তখন মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে যায়। যদি হয়, এটা কি জন্য হয়? চেয়ারে বসে মানুষের সাথে আচরণ কেমন করা উচিত বলে আপনি মনে করেন? দুটো প্রশ্ন কিন্তু। পয়সা হাতে আসলে অনেকের মানসিকতা চেঞ্জ হয় বটে, অবশ্যই আমি অনেককে দেখেছি হয়। কিংবা এরা যারা আসলে বড় চাকুরি পাওয়ার পরে সেটাও হয়। এরা আসলে এক ধরনের হতভাগা। কারণ কি জানেন? পয়সাটা আপনার সাথে কবরে যাবে না। আবার আপনি যখন বড় চাকুরি করবেন সেই চাকুরির চেয়ারটা সারা জীবন থাকবে না। 59 বছর হয়ে যাবে,
একটা তসবি, কিছু বই দিয়ে অফিস থেকে বিদায় করে দিবে। প্রচুর রিটায়ার্ড সচিব রাস্তায় ঘুরে, কেউ সালামও দেয় না। রাইট। আমরা যে চেয়ারে আছি সেই চেয়ারে অতীতে অনেকে ছিলেন, ভবিষ্যৎ অনেকে থাকবেন। এটা বড় ব্যাপার না। এরা কেন হতভাগা জানেন? চেয়ারে বসে এদের গরম ভাবের জন্য এরা মানুষের মনের ভেতরে ঢুকতে পারে না, মানুষ এদেরকে গ্রহণ করে না। তাই যখন তার ক্ষমতা চলে যায় তাকে কেউ একটা সালামও দেয় না। তাহলে তিনি কি হতভাগা না? অবশ্যই। চেয়ারের উত্তাপ যিনি সহ্য করতে পারেন না, তার মতো হতভাগা মানুষ আর কেউ নাই। আপনি আমাকে বলেন, বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে কত উচ্চ পদস্থ কর্মকর্তা আমার মতো মারা গেছেন, তাই না? রাইট। হ্যাঁ, পত্রিকার ভিতরের পাতায়, তাও যদি সাংবাদিক বন্ধু থাকে বা ভাই ভাতিজা থাকে, পরিচয় থাকে, ছোট করে লেখা হয় অমুক কর্মকর্তা ইন্তেকাল, এত বড় করে লেখা হয়, তাই না? 1 ইঞ্চি, জি জি এক জি এক কলাম, তাই না? জি। আর যখন আর যখন ডক্টর আনিসুজ্জামান মারা যান, তখন সারা দেশ কাঁদে। কিংবা ময়মনসিংহের যে রিক্সাওয়ালা জয়নাল ভাই, যিনি রিক্সা চালিয়ে হসপিটাল করেছেন, তিনি যখন মারা যাবেন তখন কিন্তু লক্ষ মানুষ কাঁদবে। চেয়ারে বসে এই কথাগুলি মনে রাখা উচিত, আমার মনে হয়। এবং আমি এটা কি আমার চেয়ার পদবি এগুলিকে মোটেও গুরুত্ব দেই না, এবং আমি কোথাও পরিচয় দিই না। আমার অফিসের বাইরে আমি কখনোই কোথাও আমার সরকারি পরিচয় দেই না। আমি সমস্ত কাজে বাদল সৈয়দ নামে যাই, আমি নামটা পর্যন্ত অন্য নাম ব্যবহার করি। জনাব বাদল সৈয়দ, একজন বাদল সৈয়দ কিন্তু চেয়ারকে উচ্চাসীন করেছে, চেয়ার বাদল সৈয়দকে উচ্চাসীনে নেয় নাই। এটাও এটা কিন্তু আমি ঠিক বলতে পারবো না। চেয়ারের প্রতি আমার অবশ্যই এটা কৃতজ্ঞতা আছে, আমাকে একটা চাকরি করি আমি, এটা আমার রিজিক। কিন্তু আমি অবশ্যই মনে করি চেয়ারম্যান একটা দায়িত্ব, আমাকে একটা না, এটা দায়িত্বে হচ্ছে আমাদের বসানো হয়েছে, সেই দর্শকদের। দায়িত্বটা আমাকে সঠিকভাবে পালন করতে হবে। ধন্যবাদ, শেষ ধন্যবাদ জনাব বাদল সৈয়দ। তার মানে এখানে হচ্ছে আমাদের জাস্ট মানসিকতার সমস্যাটা, আপনি কি এটাই ডেফিনেটলি, বলবেন? ডেফিনেটলি, ডেফিনেটলি। এই মানসিকতা কি পরিবর্তন হওয়া বা করা উচিত নয় কি জনাব বাদল সৈয়দ? এটা আসলে পরিবর্তন যারা করবেন না তারা হতভাগা, তারা এটার রেজাল্ট পাবেন। কারণ এই চেয়ার তো থাকবে না। আমি তো বললাম কারো চেয়ার স্থায়ী না। যিনি আজকে চেয়ারে বসে খুব গরম দেখাবেন, ঠিক আছে, তিনি যেদিন চেয়ার চলে যাবে সেই দিন তার গ্রামে গেলে গ্রামের লোক কথা বলবে না, পাড়ায় গেলে পাড়ার লোক কথা বলবে না, রাইট। মসজিদে এটা গেলে আমাদের মসজিদের লোক কথা আমাদের বলবে না। আমাদের জীবদ্দশায় দেখা জনাব বাদল সৈয়দ, জি, আমাদের জীবদ্দশায় দেখা জি। অনেক লোকের আপনি এরকম দেখছেন, এটা অবস্থা আমরা হয়েছে। সবাই দেখি। জি। অশেষ ধন্যবাদ জনাব বাদল সৈয়দ। আপনার কাছে আমার আরেক দর্শকের প্রশ্ন, আপনারা একটা অক্সিজেন ব্যাংক নিয়ে কাজ করছেন, জি, এইটা কবে থেকে কিভাবে এবং কত দূর পর্যন্ত এটা আপনাদের আমরা বিস্তৃতি? চট্টগ্রামে শুরু করেছি ৪ঠা জুন, ঢাকায় ১৭ই জুন। এবং আপনি জেনে খুশি হবেন যে এটা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, বাংলাদেশের অনেক জায়গায়। এবং কালকে থেকে এটা সিলেটে শুরু হচ্ছে। সিলেটে আজকে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে গেছে। এটা আমাদের জন্য এবং অবশ্যই এটা একটা সিলেটে পরিচালনা ভাগ্যের। করবে আমাদের পক্ষ থেকে অঙ্গীকার বাংলাদেশ নামে একটা সংগঠন। সিলেট জি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর নাজিয়া এটার দায়িত্বে থাকবেন। অসাধারণ, অসাধারণ। তো জনাব বাদল সৈয়দ, কেরিয়ার নিয়ে তো আমরা এখনো আলাপ করছি, তো এখানে কেরিয়ার যখন আমরা বিল্ড আপ করতে যাব কিংবা ব্যবসাতে, এখানে স্মার্ট ওয়ার্ক এন্ড হার্ড ওয়ার্ক বলে একটা শব্দ আছে, তো আপনি আসলে কোন জিনিসটাকে এমফেসিস করেন? আমি আসলে স্মার্ট ওয়ার্কে বিশ্বাস করি। বুঝতে হোয়াই পেরেছেন? নট হার্ড ওয়ার্ক? শুনেন, হার্ড ওয়ার্ক সবসময় আপনাকে রেজাল্ট দিবে না। আপনি রাইট। গাধার মতো খেটে গেলেন, কিন্তু রেজাল্ট আসলে না, সেটা হবে না। আপনাকে বরং করতে হবে স্মার্ট ওয়ার্ক।
হার্ড ওয়ার্ক লাগে, লাগে না যে তা না, কিন্তু হার্ড ওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক অনেক ভালো। হার্ড ওয়ার্ক অনেক সময় রেজাল্ট নাও দিতে পারে, স্মার্ট ওয়ার্ক অবশ্যই রেজাল্ট দিবে, যদিও একটু অন্যরকম। আমি কাউকে অলস হতে বলি না, কিন্তু আমি একটু উদাহরণ দিই। বিল গেটস এর একটা কথা আছে, আমি অলস লোককে কাজ দিতে পছন্দ করি, কারণ অলসরাই জানে কত কম পরিশ্রম করে কাজটা উদ্ধার করে আনা যায়, যেহেতু সে অলস। বুঝতে পারছেন? না, অফ কোর্স হ্যাঁ। বুঝতে পেরেছি। সো আপনাকে স্মার্ট হইতে হবে। আপনি সারাদিন কাজ করলেন, দিন শেষে আউটপুট একটা নেই। অশ্বডিম্ব, এটা লাভ নাই তো, রাইট, তাই না? রাইট, রাইট। তাই না? আপনাকে মনে করেন যে আপনি শুটিং প্র্যাকটিস করেন, আপনি সারাদিন শুট করলেন, একটাও আপনি টার্গেটে লাগাতে পারলেন না, আর আপনি প্ল্যান করে একটা শুট করে টার্গেটে লাগিয়ে ফেললেন, উইনার কে? ওয়ান শুটারই। হ্যাঁ, উইনার কে? রাইট। তো স্মার্ট ওয়ার্কার ইজ এ উইনার, আই থিংক। তাহলে কি জনাব বাদল সৈয়দ আমরা বলতে পারি স্মার্ট ওয়ার্ক ইজ দ্য কম্বিনেশন অফ হার্ড ওয়ার্ক? স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্কের মধ্যে পার্থক্য আছে। হার্ড ওয়ার্ক হচ্ছে কঠিন পরিশ্রম, কঠিন পরিশ্রমের সাথে যদি বুদ্ধিমত্তা যোগ হয় তাহলেই হচ্ছে স্মার্ট ওয়ার্ক এন্ড হার্ড ওয়ার্ক Smart work. কম্বাইন্স। Yes. কিন্তু হার্ড ওয়ার্ক করলেন কিন্তু বুদ্ধিমত্তা নাই, It will not be converted in smart work. এটা আসলে কম্বিনেশন হয় না। যেমন আমি একটু উদাহরণ দিই, আমি যখন একদম অল্প বয়স চাকরি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম, আমার একজন সহকর্মী ছিলেন, দেখতাম যে সন্ধ্যার পরও কাজ করে, সকাল থেকে অফিসে এসে, তখন আমাদের অফিস ছিল সম্ভবত 8টা থেকে, আমরা 2:30টায় বাসায় চলে যেতাম। উনি, আমার অফিস কাম রেসিডেন্স ছিল, দেখতাম যে উনি বসে বসে কাজ করতেছে। আমি জিজ্ঞেস করতাম আপনি কি করেন? বলে স্যার আমার অনেক কাজ বাকি। তো প্রথম আমি ভাবতাম যে উনি খুব হার্ড ওয়ার্কিং, আসলে হার্ড ওয়ার্কিং। কিন্তু মজার ব্যাপার, বিকালে গিয়ে দেখতাম যে উনি কাজ করতেছেন। আমি বললাম আপনার এই কাজ শেষ হয় নাই? বলে স্যার আমি তো খুব চেষ্টা করছি, কষ্ট করছি, 3টার দিকে দেখলাম যে কাজে ভুল হয়েছে, তাই আবার শুরু করছি। এই হার্ড ওয়ার্কের তো কোনো মূল্য নেই। রাইট। তার মানে আমাকে কাজ করতে হবে স্মার্টলি, যাই করি। স্মার্ট। থ্যাংক ইউ জনাব বাদল সৈয়দ। সো কেরিয়ার কিংবা লাইফ কিংবা আপনার এই দুটোর বিষয়ে পজিটিভ অ্যাটিটিউড, এই জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ? পজিটিভ অ্যাটিটিউড ছাড়া জীবনে আপনি কিছুই করতে পারবেন না। Yes. ডেফিনেটলি আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, ঠিক আছে? আমি যদি একটা আমার উদাহরণ, পরিবেশটা যদি আমার অনুকূল প্রতিকূলেও থাকে তখন? অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার হাজার প্রতিকূল হলেও আপনি যদি মনে করেন যে না, আমি এই প্রতিকূলতার মধ্যেই মানুষ সাকসেসফুল হয়। পৃথিবীর কোন সফলতা তো আসলে সোনার চামচ দিয়ে খাইয়ে দেওয়া হয় নাই, খাইয়ে দেওয়া হয়েছে। আজকে যে আমরা নাইকি শু পরি, Yes. মাত্র $1100 দিয়ে বিজনেসটা শুরু করছিলেন, জেলে যাওয়ার উপক্রম হয়েছিলেন। সে নাইকি কোম্পানি বছরে এখন $30 বিলিয়ন জুতা বিক্রি করে। অনেক প্রতিকূল পরিবেশ, আপনার কোনো কিছুই তো সফলতার তো আপনার হাতে ধরা দিবে না। আপনার ফেইলিউর, প্রতিকূল পরিবেশ, এগুলি আপনার জাম্পিং প্ল্যাটফর্ম, এগুলো অতিক্রম করতে হবে। ইভেন আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, কোথাও তো আপনাকে কেউ খাইয়ে দিবে না সফলতা, অনেক প্রতিকূল পরিবেশ আসবে। পজিটিভ অ্যাটিটিউডটাকে আমি একটু উদাহরণ দিই। হ্যাঁ, যেই ভদ্রলোক চুইংগাম বের করলেন, আবিষ্কার করলেন, চুইংগাম তো পৃথিবীর একটা খুবই বড় ধরনের ব্যবসা সফল আইটেম, তাই না? পৃথিবীর খুব কম মানুষ আছে যে চুইংগাম খায় না। জি, জি। পৃথিবীর একটা খুব বড় ব্যবসা সফল আইটেম। চুইংগাম যিনি আবিষ্কার করলেন, উনি ওনার বন্ধুকে নাকি বলেছিলেন যে দোস্ত আমি একটা জিনিস বানাবো, মার্কেটে ছাড়বো। কি জিনিস? বলে আমি একটা গাম বানাবো। বলে গাম? তারপর? বলে গামের মধ্যে একটু মিষ্টি দিব। বলছে তারপর? বলছে ওই গামটা মানুষ খাবে, মানুষ মুখে দিবে। বলছে তারপর? বলছে তারপর ওটা চিবুবে। বলছে তারপর? বলছে তারপর ওটা ফেলে দিবে। তো ওনার বন্ধু বললেন তুই কি গাধা? তুই গামের মধ্যে দিবি চিনি, সেই গাম মানুষ চিবাবে, খেতেও পারবে না, পেটও ভরবে না, তারপরে ফেলে দিবে।
সেই জিনিস মানুষ কেন কিনবে? সেই চুইংগাম মানুষ কেন কিনবে? রাইট। চুইংগামের আবিষ্কর্তা বললেন, মানুষ আমি গামের মধ্যে চিনি মিশিয়ে সেটাকে মিষ্টি করে বাজারে ছাড়বো, মানুষ এটা কিনবে, চিবুবে এবং ফেলে দিবে। কেন ফেলবে, কেন কিনবে, কেন চিবুবে? কারণ আমি চাইছি তারা এটা কিনুক, তারা এটা চিবুক, তারা এটা ফেলে দিক। আমার ইচ্ছার একটা দাম আছে না? অসাধারণ। Great. দ্যাট ইজ পজিটিভ অ্যাটিটিউড। তারপর থেকে কিন্তু আজকে চুইংগামের এই বিবর্তন হয়ে আজকের এই আজকে অবস্থা। হ্যাঁ এই অবস্থা। অসাধারণ জনাব বাদল সৈয়দ, অসাধারণ। আমি আশা করব আমাদের যারা তরুণ প্রজন্ম আছে এবং যারা হতাশায় ভুগছেন, আপনারা জনাব বাদল সৈয়দের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের অনেক প্রশ্ন আমরা পাচ্ছি, অনেকেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আপনার অনুষ্ঠান ধন্যবাদ দেখছেন, ভালো সবাইকে, লাগছে, দেশ সবাইকে বিদেশ থেকে ধন্যবাদ। অনেকেই দেখছেন, আপনাকে শুভেচ্ছাও জানাচ্ছেন। থ্যাংক ইউ জনাব বাদল সৈয়দ। তো জনাব বাদল সৈয়দ, যদি আমাদের এই কেরিয়ার নিয়ে যদি সর্বশেষ আমাদের তরুণদের হতাশামুক্ত পরিবেশ থেকে উতরানোর পথটা বাতলে দেন 1 মিনিটে একটু। আমরা অন্য একটা ব্যাপার নিয়ে আলোচনা করবো আপনার সাথে। আমি সবসময় বলি যে সুরঙ্গের অপর পারে আলো আছে। ইয়েস, এটা নিয়ে আপনার একটা লেখাও যেন আমি একদিন পড়েছিলাম। কোন সুরঙ্গই কিন্তু আলো ছাড়া না, তা ভয় পাওয়ার কিছু নাই। তবে যদি আপনি গরুর গাড়ির চাকা সাইজে জিলাপি আশা করেন, আপনি যদি গরুর গাড়ির চাকা সাইজে জিলাপি আশা করেন, ফুটবল সাইজের রসগোল্লা আশা করেন, তাহলে আপনার মন খারাপ হবে। রাইট। কিন্তু আপনি যদি আপনার ইচ্ছা বা লক্ষ্য আপনার সামর্থ্য অনুযায়ী ঠিক করেন, তাহলে আপনার হতাশ হওয়ার কিছু নাই। ঠিক আছে, আপনি সেটা করতে পারবেন। যেমন মনে করেন, আমি একটু বলি, এখন যদি আমি বলি যে আমি এভারেস্ট উঠব, এভারেস্টে আমি উঠব, এখন আমার যে বয়স, আমার যে শারীরিক ফিটনেস, আমি কি এভারেস্ট উঠতে পারবো? আমি তো পারবো না। তাহলে কি এভারেস্টে উঠার লক্ষ্য আমার ঠিক করা উচিত? আমার লক্ষ্য ঠিক করা উচিত চট্টগ্রামের বাটালি হিলে উঠা। আমার লক্ষ্য ঠিক করা উচিত বান্দরবনের পাহাড়ে উঠা, কারণ ওইটা আমি পারবো। আমি যদি ঠিক করি যে আমি বান্দরবনের পাহাড়ে উঠবো, আমি সফল হব। আমি যদি ঠিক করি যে না আমি এভারেস্ট উঠবো, ওটা তো আমি পারবো না। সো আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী লক্ষ্য ঠিক করি, আমরা সেটা সফল হব। রাইট, রাইট জনাব বাদল সৈয়দ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জনাব বাদল সৈয়দ, আমরা সোশ্যাল ওয়ার্ক করি, সামাজিক কর্ম যেটা মানুষের জন্য করি, আপনি নিজেও করেন, আমরাও চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে থাকার জন্য। তো এইটা নিয়ে কিন্তু সমাজে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে, আপনার হয়তো আপনারও সম্বন্ধে উঠে, আমাদের সম্বন্ধে তো উঠি। তো আমরা এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করব। শো অফ বলে যে একটা ওয়ার্ড আছে, তো এইটা নিয়ে আলাপ করব। প্রথমেই আমি আপনার কাছে আমার যে প্রশ্নটা সোশ্যাল ওয়ার্ক নিয়ে, আপনি একজন মানুষ, আপনি সফল একজন মানুষ, আরো সফলতার জন্য আপনি কাজ করছেন, আপনার নিজের জন্য কিন্তু, কিন্তু আপনি কি জন্য আরেকজনের সফলতার জন্য আপনি কি জন্য কাজ করছেন বা করবেন বা করা উচিত কি জন্য? আমি প্রথমে আপনার প্রথম কথাটা একটু বলি। আমরা কিন্তু আসলে মোটেও প্রচারের জন্য কাজ করি না। আমরা ওয়ার্ড অফ মাউথ, মানুষ বলার কারণে আমাদের কথা চারিদিকে ছড়িয়ে গেছে। এবং আপনি জানেন কিনা জানি না, পেইড ফরওয়ার্ড এবং অনেস্ট কিন্তু তার কোনো কার্যক্রমে ছবি প্রকাশ করে না। রাইট। আপনি যা দেখবেন, আমরা কোনো ছবি তুলি না, কোনো ছবি প্রকাশ করি না, রাইট। অনেস্টও করে না, পেইড ফরওয়ার্ডও করে না। আমরা আমাদের ছেলে, এবারও যেমন যে ছেলে মেয়েগুলো আমাদের বিসিএস পাস করছে, অন্য পাস, আমাদের ভালো ভালো চাকরি পেয়েছে, ওদের ছবি দিয়ে কিন্তু আমরা বলি না যে পেইড ফরওয়ার্ডের অমুক অমুক বৃত্তি পেয়েছে। সারা বাংলাদেশে আমরা এতগুলো অক্সিজেন সিলিন্ডার দিচ্ছি, আপনি আমার ওয়ালে যান, পেইড একটা ছবিও দেখবেন না। রাইট। বরং আমরা প্রচারের বিপক্ষে। ইদানিং মিডিয়া আমাদের দিকে
নজর দিয়েছে, নিউজ করছে, তখন কিন্তু আমরা বসেছিলাম যে আমরা মিডিয়াকে অ্যালাউ করবো কিনা। মিডিয়া যে আমাদের উপর এতগুলো ফিচার করলো গত 1.5-2 বছরে, দেশে এবং বিদেশে, তখন আমাদেরকে একজন বলল যে না, এটা কিছুটা মিডিয়াকে অ্যালাউ করা উচিত, কারণ আমাদের কথাগুলো জানলে আরো অনেক মানুষ এই কাজগুলো করার জন্য এগিয়ে আসবেন। আমরা কিন্তু কোন ধরনের ছবি, একে জামা দিচ্ছি, একে টাকা দিচ্ছি, ওকে পয়সা পড়ালেখা করাচ্ছি, আমরা কোনো ছবি দেই না। এবং আমার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে দেখবেন পেইড ফরওয়ার্ডের কোনো পোস্ট নাই। পেইড ফরওয়ার্ডের কার্যক্রমের ঘোষণা থাকে যে আমরা অক্সিজেন ব্যাংক শুরু করলাম, কিন্তু আমার ছবি নাই, বা আমার কোনো কর্মীর ছবি নাই। আমরা শিক্ষাবৃত্তি শুরু করলাম, আমরা পিপিই শুরু করলাম, এই ঘোষণাটা শুধু থাকে। কিন্তু আমার ব্যক্তিগত ওয়ালে আপনি কোনোদিন দেখবেন না যে আমি অমুক জায়গায় গেছি, পেইড ফরওয়ার্ড কোনো ছবি নাই। পেইড ফরওয়ার্ডের গ্রুপেও কিন্তু তার রিসিপিয়েন্ট ডোনার কারো ছবি দেওয়া হয় না। অর্থাৎ আমরা শো অফে মোটেও বিশ্বাসী না। আমরা বছরে 1.5 কোটি টাকার মতো খরচ করি। গত 3 মাসে আমাদের প্রায় 4 কোটি টাকা মানুষের জন্য ফাউন্ডেশন সহ খরচ করলাম, কিন্তু আমাদের কোনো ছবি নাই। এটা আমাদের নীতিতেই বলা আছে যে আমরা কোনো ছবি প্রকাশ করব না। এটা গেল 1 নাম্বার। এরপরে আপনার 2 নাম্বার প্রশ্ন যেটা আপনি বলছিলেন যে আরেকটা ব্যাপার ছিল, আমরা মানুষের জন্য কি জন্য কেন কাজ করব? করব? এটা তো আমার দায়িত্ব, এই সমাজ আমাকে দিয়েছে না। না, আপনি আমি তো একজন সাকসেসফুল মানুষ। এই আপনার তো সাকসেসফুল আমি কিভাবে সফলতা অনেক হয়েছি? না, এই সাকসেসফুল আমি কিভাবে হয়েছি? এই সাকসেসফুল তো এই জাতি ত্যাগ স্বীকার করে আমাকে করেছে। আমি ইউনিভার্সিটিতে পড়েছি, কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, আমি কয় টাকা বেতন দিয়েছি? 10 টাকা, 20 টাকা, 30 টাকা। বাকি টাকা তো দিয়েছে সরকার। সরকার কোত্থেকে দিয়েছে? আমার যে রিক্সা চালক ভাইটি সারাদিন পরিশ্রম করে রোদে পুড়ে ঘামে ভিজে, বৃষ্টিতে ভিজে রিক্সা চালাচ্ছেন, তার ভ্যাটের টাকায়, তার ট্যাক্সের টাকা আমি করেছি। যে গার্মেন্টস এর কর্মী মন্টি সকালে উঠে ঘুম নিয়ে চোখে কাজ করতে যাচ্ছে, তার টাকায় আমি করেছি। এই সমাজ তো আমাকে সব দিয়েছে। তাহলে এই 18 কোটি মানুষের আমার প্রতি হক আছে না? এই 18 কোটি মানুষের টাকায় আমি পড়াশোনা করেছি না? তাহলে সে হক আমাকে আদায় করতে হবে না? এবং যদি আমি না করি, আমি কি পরকালে মাপ পাবো? কারণ পবিত্র ইসলামে বলা আছে যে মহান আল্লাহ তাআলা যদি হক, যার হক তিনি ক্ষমা না করেন, মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হক বঞ্চিত যদি আপনাকে ক্ষমা করে না দেন, আমি কি হাসরের দিনে 18 লক্ষ মানুষকে একসাথে করতে পারবো? ভাই, আমার আপনাদের টাকা পয়সা বড় হয়েছিলাম, কিছু করতে পারেন, আমাকে মাফ করে দেন। তাই আমার চেষ্টা হচ্ছে যতটুকু পারি এই হকটা আদায় করা। এটা কোনো মহৎ কাজ না, এটা কোনো মহৎ কাজ না, এটা কোনো বদান্যতা না, এটা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করছি, কারণ আমাকে ওই পারে গিয়ে জবাব দিতে হবে যে তোমাকে যে বাংলাদেশের গরিব মানুষগুলো পড়াশোনা করিয়েছে, এত বড় চাকরি দিয়েছে, তুমি তাদের জন্য কি করছো? আমার জবাব তৈরি করে নিচ্ছি আমি আমার নিজের স্বার্থে। ঠিক আছে? অসাধারণ, অসাধারণ। জনাব বাদল সৈয়দ, আমি নিজেও কিন্তু একজন, আপনি জানেন আমি একজন সমাজকর্মী। আমি এই প্রশ্নটার সম্মুখীন আমার ঘরেও হই। স্পেশালি আমার মা আমাকে প্রায়ই বলেন, এত ব্যস্ততার মধ্যেও তোমার কি প্রয়োজন এগুলো করার? অনেক সময় নিজে উত্তর দেই, অনেক সময় উত্তর দিতে পারি না, স্কিপ করে যাই। তো এই জিনিসটা আমরা আসলে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কি দিব, আমরা কি জন্য আপনি এগুলো এটাই করি? বলবেন যে এটা আমার দায়িত্ব, হক। সাধারণ মানুষের হক আছে আমার উপর। আমি সমাজে প্রতিষ্ঠিত, আমি আর্থিকভাবে সচ্ছল, এই জন্য আমি অন্য মানুষের প্রতি সেবা করে তাদের যে হক, তাদের যে রক্ত ঘাম করা ট্যাক্সের টাকায় আমি পড়াশোনা করেছি, আমি এই পর্যায়ে এসেছি, তাদের ঋণটা আমাকে শোধ করতে হবে। এই প্রশ্নটা ওয়ারেন বাফেটকে করা হয়েছিল। ওয়ারেন বাফেট কিন্তু তার 99% সম্পত্তি দান করে দিয়েছিলেন, যেটার পরিমাণ দাঁড়াবে প্রায় $87 বিলিয়ন। তাকে প্রেসিডেন্ট ক্লিন্টন জিজ্ঞেস করেছিলেন যে তুমি এত টাকা কেন দিয়ে দিলে? উনি বললেন যে দেখো, আমি একটা দেশে জন্মেছি এমন সময়ে, আমি খুব ভাগ্যবান যেখানে আমার ব্যবসা করার সুযোগ ছিল। তবে তুমি কি জানো যে এই যে আমি এত টাকা কামালাম, এর মধ্যে একজন ডাক্তারের টাকা আছে, হয়তো তাকে ব্যবসার লাভের মুখ দেখতে না দিয়ে তার লাভটা কৌশল করে আমি নিয়ে এসেছি। এখানে হয়তো একজন শিক্ষকের টাকা আছে, এখানে হয়তো একজন ড্রাইভারের টাকা আছে, যারা
টাকাটা প্রপারলি ইউজ করতে পারেন নাই বলে লস খেয়েছেন, লাভটা আমি ঘরে তুলেছি, তাইলে আমার এই লাভে তো তার ভাগ আছে, তার ইনভেস্টমেন্ট আছে, তো সেই কারণে এই টাকাটা ফেরত দিচ্ছি। রাইট, অসাধারণ। সো এই প্রশ্নগুলো আসলে আমাদের বর্তমান সামাজিক পারিপার্শ্বিকতার জন্য ফ্যামিলিতে এই প্রশ্নগুলো এরাইজ হয়। আমি আপনাকে এক এক করে বলবো। তো জনাব বাদল সৈয়দ, মানব সেবা বা সমাজ সেবা যে জিনিসটি আমরা টার্ম যেটাই বলি, আমরা কি খ্যাতির জন্য করব নাকি মানব সেবার মানসিকতা নিয়ে করব, কোনটা? না না, মোটেও ক্ষতির জন্য না, মোটেও ক্ষতির জন্য না। আপনি এটা করবেন, আমি কালকে একটা আমার রোটারি ক্লাবের মিটিং এ বলছিলাম, কারণ আপনি জানেন কিনা জানেন না, আমি কিন্তু রোটারি ক্লাবের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রোটারি ক্লাব জি। খুলশি কিন্তু কোনো পুরস্কারের জন্য ডিস্ট্রিক্টে আবেদন করে নাই। দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার Yes. আমরা আবেদন করি নাই। তো কালকে What is the আমাদের process? ক্লোজিং মিটিং ছিল, তো আমি বললাম যে আমি বললাম যে আমার একটা ব্যাখ্যা দেওয়ার আছে, যে সব ক্লাব পুরস্কারের জন্য আবেদন করেছে, আমরাও আগে করেছি, কিন্তু আমার সময় আমি কেন আবেদন করলাম না। আমি বললাম যে আমি আবেদন করি নাই, কারণ আমি একমাত্র পুরস্কার প্রত্যাশা করি উপরে যিনি আছেন তার কাছ থেকে, মানুষের কাছ থেকে না। তাই আপনি নিজে রোটারি করেন, আপনি জানেন যে প্রত্যেকটা রোটারি ক্লাব সারা বছর অপেক্ষা করে তার পুরস্কার অ্যাওয়ার্ড গিভিং সিরেমনির জন্য, এবং Yes. অ্যাপ্লাই করে, কত সুন্দর করে বই বানিয়ে তার প্রজেক্ট গুলো উপস্থাপন করে, তাদের তাদের কাজগুলো, এবং পুরস্কার Yes. কয়টা পাচ্ছেন সেটার উপর তারা কিন্তু অনেক খুশি হন। খুশি হওয়াটাই স্বাভাবিক, Right. খুশি স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক, অ্যাচিভমেন্টের স্বীকৃতি পাওয়া। কিন্তু রোটারি Right. ক্লাব অফ খুলশি আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় পুরস্কারের জন্য অ্যাপ্লাই করে নাই, কারণ আমি মানুষের কাছ থেকে কোনো পুরস্কারে বিশ্বাসী না। আপনি কি রিকগনিশনে বিশ্বাস করেন না, আসলে এটা না, বলবেন? আমি কোনো রিকগনিশনে বিশ্বাস করি না। আমি তো ভাই বললাম, আমি মানুষের হক আছে আমার কাছে, আমি হকদারদের হক পরিশোধ করার চেষ্টা করছি। আমি এই রিকগনিশন ওই পারে গিয়ে চাই, ওই পারে গিয়ে আমাকে যদি বলে যে তুমি কি মানুষের হক পূরণ করছো কিনা, আমি যাতে বলতে পারি যে সবার হক পূরণ আমি করতে পারি নাই, কিন্তু আমার সীমিত সামর্থ্যে আমি চেষ্টা করছি করার। এই পৃথিবীর কোনো অসাধারণ। খ্যাতি, কোনো রিকগনিশন, কোনো পুরস্কার আমি চাই না। এবং আপনাকে একটা কথা বলে রাখি, আপনি এটা রেকর্ড করে রাখতে পারেন, আমাকে দেওয়া হলেও আমি নেব না। ও আচ্ছা, জি জনাব বাদল সৈয়দ, আমরা বুঝতে পেরেছি। অসাধারণ, অসাধারণ। So, জনাব বাদল সৈয়দ, আমাদের এক দর্শকের প্রশ্ন আপনার কাছে, মানবিক গুণাবলী আসলে কি? কি কি গুণ থাকলে আমরা আসলে একজন মানুষকে মানবিক গুণ সম্পন্ন মানুষ বলবো? মানবিক গুণ হচ্ছে আরেকজন মানুষকে ভালোবাসাটাই এনাফ। একটা মানুষকে যদি আপনি যদি অন্য মানুষকে ভালোবাসার কথা শু- রাখেন, শুধু আপনার দ্বারা কোনো শুধু কি খারাপ কাজ মানুষ? করা সম্ভব হবে না। হ্যাঁ, শুধু কি মানুষ? মানুষ এবং জীব। জি। আপনি জানেন দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আজকে আলাপ করছি বাংলাদেশের অন্যতম একজন সরকারি শীর্ষ আমলা, যিনি
ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে সরকারি বড় কর্মকর্তা, ট্যাক্স কমিশনার চিটাগংয়ের, যিনি সিলেটেও আমাদের এই সিলেটেও কমিশনার হিসেবে ছিলেন। আমরা তার সাথে আলাপ করছি। আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা হয়তো 1টা মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। উনি নিজে অনেকগুলো সংগঠনের পরিচালনা করে থাকেন। এত ব্যস্ততার মধ্যেও টাইম ম্যানেজমেন্ট করে মানুষের জন্য এত কিছু করছেন। যিনি অক্সিজেন ব্যাংক, এই করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে অক্সিজেন ব্যাংক দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। প্রায় 4 লক্ষাধিক পিপিই মানুষকে বিতরণ করেছেন। যিনি তার সামর্থ্য এবং সাধ্যের সবটুকু করছেন, তিনি হচ্ছেন একজন বাদল সৈয়দ। বাদল সৈয়দ আমাদের এক দর্শক এখানে কমেন্ট করেছেন, হাসান মাহমুদ মহিউদ্দিন। তিনি বলেছেন দেশটা নেশারময় হোক, দেশটা বিদ্যুৎময় হোক, দেশটা বাদলময় হোক। সো আমরা জনাব বাদল সৈয়দের সাথেই আছি। জনাব বাদল সৈয়দ আমাদের সাথে কথা বলছেন মানবিক গুণসম্পন্ন মানুষ নিয়ে। জনাব বাদল সৈয়দ, প্লিজ। সরি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমাদের একজন দর্শক আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন করে দিয়ে আপনাকে একটু প্রেস করেছেন, একটু যদি পড়ে নেন। এবং আমরা মানবিক গুণসম্পন্ন মানুষ কাকে বলবো, কিভাবে বলবো, এই জিনিসটা যদি আবার একটু রিপিট করেন। আমি বলছি যে মানুষকে যদি আপনি ভালোবাসেন, মানুষ এবং সৃষ্টির সব জীবকে, জীবে জি, সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সে বিচে ঈশ্বর। সেটাই এনাফ, সেটাই এনাফ। এবং আমার কিন্তু মানুষের মতো পশু পাখিদের জন্য প্রচন্ড ভালোবাসা আছে, তাদের সাথে আমার বন্ধুত্ব আছে। রাস্তার যত কুকুর আছে সবার সাথে আমার একটা খুব ভালো বন্ধুত্ব আছে। আমার গাড়িতে সবসময় প্রচুর বিস্কিট থাকে। আমি দেখা হলেই নেমে তাদেরকে বিস্কিট খাওয়াতে খুব পছন্দ করি। রাইট। আজকে কিন্তু আমি আপনার একটা লেখা দেখেছি প্রথম আলোতে, খুব সম্ভবত জি, মানুষ আপনাকে টানে, এরকম একটা লেখা গিয়েছে আপনার। জি, তো জি, এগুলো জি। হচ্ছে আপনার, আসলে আপনাকে বলতে হয় না যে আপনি মানবিক কাজ করছেন মানুষের জন্য। আপনি কাজ করছেন, মানুষই আপনাকে লাইমলাইটে নিয়ে আসছে যে আপনি আমি কাজ ওটাই করছেন। বলছি যে আমরা কিন্তু দীর্ঘদিন কোনো ধরনের প্রচার এলাও করি নাই, কিন্তু পরে আমাদের বন্ধু বান্ধবরা বললেন যে না, একটু আলোতে যাও, কারণ আলোতে না গেলে অন্য লোকরা তো উৎসাহিত হবে না। তবে একটা কথা আমি জি, ক্লিয়ার করি, এসব জি, কাজ কিন্তু আমি একা করি না। রাইট। আপনি এসব টিম কাজ নিয়ে, আমাদের 60,000 60,000 মেম্বার আছেন, তারা করেন। কিন্তু তারা এত ভালো মানুষ যে তারা অন্ধকারে থাকেন, তারা আলোতে আসেন না, আমাকে সামনে ঠেলে দেন, তাই সবাই আপনারা আমাকে চিনেন। এগুলো আমার একার কাজ না। অসাধারণ। ইউ আর দ্য পাইওনিয়ার, আমরা বলতেই পারি। এবং মানুষ আপনাকে কিন্তু সেভাবেই আপনাকে উইশ করছে এবং আপনার সম্বন্ধে বলছে। সবাইকে জনাব অনেক বাদল সৈয়দ, ধন্যবাদ, আমার জন্য দোয়া জি, করবেন। জি, 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 জনাব স্যার। বাদল সৈয়দ, আপনাকে আসলে সবসময় আমরা কানেক্টেড করতে পারবো কিনা, এই জন্য আমাদের অনেকগুলা প্রশ্ন দর্শকের কাছ থেকে কিংবা আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেকগুলা প্রশ্ন আসছে। জনাব বাদল সৈয়দ, বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা দেখছি আহ বাপ মাকেও অনেকে জঙ্গলে ফেলে দিয়ে আসছে কিংবা রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে, কিন্তু এই পর্যন্ত খুব কমই দেখছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে কোনো বাচ্চাকে কেউ ফেলে দিয়ে আসছে। যদিও হয়েছে দুই একটা, কিন্তু এটা খুব রেয়ার। তো আপনি বৃদ্ধাশ্রম এবং ফ্যামিলি সেপারেশন, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন আই বর্তমান হেট ইট, প্রেক্ষাপটে, আই সেপারেশন হেট। অ্যান্ড ওল্ড হোম? আমি বলি, দুটোই হয়তো অনিবার্য কারণে অনেক সময় ঘটে যায়। রাইট। অনিবার্য কারণে বৃদ্ধাশ্রম হয়তো দুই একটা প্রয়োজনে দুই চারটা দেশে থাকতে পারে। যেমন মনে করেন ছেলে মেয়েরা বিদেশে আছে, দেশে কেউ থাকার দেখার নাই, একটা আরামদায়ক বাবা মার চিকিৎসার দরকার হয়, টেক কেয়ারের দরকার হয়, এই কারণে হয়তো বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠানো যেতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার কেস হবে। একদম বাধ্য না হলে এটা করা যাবে না। প্রতিটা বাড়ি হবে বৃদ্ধাশ্রম না, প্রতিটা বাড়ি হবে মা বাবার বাড়ি। বৃদ্ধাশ্রম কেন হবে? মা রাইট, বাবার বাড়ি। আমি তো থাকি আমার মার সাথে। রাইট। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমার বাবা আমাকে বড় করেছেন। এখন আমার মা বয়স হয়ে গেছে, আমি চাকরি করি, বেতন পাই, আর আমি সাথে সাথে বলা শুরু করলাম যে আমার মা আমার সাথে থাকেন। আরে মা তাহলে জন্ম না শব্দটা দিলে কি তো হবে? দুনিয়াতে আসতাম না। আপনাদের সিলেটের একটা কথা বলি,
সিলেটের একজন চেয়ারম্যান সাহেব, আমি নাম বলবো না, খুব বুদ্ধিমান, খুব সৎ একজন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের। তার কাছে একজন বয়স্ক মহিলা অভিযোগ নিয়ে আসলেন তার ছেলে তাকে খাবার দেয় না, বাড়িতে থাকতে দেয় না। চেয়ারম্যান সাহেব সেই ছেলেকে ডাকালেন, বললেন, এই তুই নাকি তোর মাকে বাড়িতে থাকতে দেস না? বলে, না আমি দিতে পারি না চেয়ারম্যান সাহেব, আমার পয়সাটা শত নেই, মাকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, আমি পারবো না এটা। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোকে আমি তোর মাকে রাখতে বলবো না, তোর মাকে আর দরকার হলে আমার বাড়িতে রাখবো, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোর পেটে একটা পাটা বেঁধে দিব, পাটা, শিলপাটা। জি। তুই 10 মিনিট দাঁড়িয়ে থাকবি। ওই ছেলের পেটে একটা শিলপাটা, একটা পাটা বেঁধে দেওয়া হলো। সেই 2-3 মিনিট সাহেব আমি একটা শিলপাটা, একটা পাটা বেঁধে দেওয়া হলো। সেই 2-3 মিনিট হ্যাঁ, তারপর হলো কি, তাকে একটা শিলপাটা সে 2-3 মিনিটের মধ্যে পড়ে গেল, পাটার ওজন সে সহ্য করতে পারলো। তখন চেয়ারম্যান সাহেব তাকে বললেন, আরে বেটা, তুই 5 মিনিট এই শিলপাটাটা পেটে রাখতে পারলি না। একটা শিলপাটার ওজন আর মায়ের পেটে একটা বাচ্চার, একটা পরিপূর্ণ বাচ্চার ওজন কিন্তু সমান। আমি বোঝাতে পারছি? তুই একটা পাটা 5 মিনিট রাখতে পারলি না, আর তোর এই পাটার সমান বাচ্চা অবস্থায় তোর মা তোকে পেটে মাসের পর মাস রাখছে, আর তুই সেই মাকে খাওয়াতে পারবি না। তুই একটা পাটার ওজন রাখতে পারলি না 5 মিনিট, আর এই পাটার ওজনের সমান বাচ্চা তোকে মাতৃগর্ভে তোর মা পালন করছে মাসের পর মাস, আর তুই বলিস তুই মাকে খাওয়াতে পারবি না। বাড়িগুলো হবে মা বাবাদের বাড়ি, সেখানে আমরা থাকি। কিন্তু এটা কি আমি বাস্তবে আপনাকে হচ্ছে একটা না তো গ্যারান্টি জনাব ভাই? দিচ্ছি, আমি শুনেন কবির ভাই, আমি ইকবাল ভাই, আমি আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি, যেই ছেলে কিংবা মেয়ে মায়ের দোয়া নিতে পারে নাই, সে জীবনেও ভালো করবে না। কোনো না কোনো ভাবে তাকে এর মূল্য ফেরত দিতে হবে। এটা তাকে ফেরত দিতেই হবে, এবং জীবিত অবস্থায় ফেরত দিতে হবে। জি জনাব বাদল সৈয়দ, মা এবং বাবা দুজনকেই আমাদের এটা আমি গভীরভাবে বিশ্বাস সমান। করি, জি। এবং আমি মনে করি আমার যে ক্ষুদ্র অর্জন সেটা আমার মা বাবার দোয়াই হয়েছে। অসাধারণ। জনাব বাদল সৈয়দ, আপনি জানেন মানবিক বা সামাজিক কাজ করলে মানুষ পিছনে কিন্তু অনেক কিছু বলে, যেটা আমাদের কত অনেক সময় সামনে এগিয়ে যেতে ব্যারিয়ারের সৃষ্টি করে। তো এই জিনিসগুলো আসলে ওভারকাম করবেন কিভাবে, কিংবা এগুলাকে আসলে কতটুকু পাত্তা দেওয়া উচিত আপনার আমি মোটেও আপনার পাত্তা মতে? দিই না, আমি মোটেও পাত্তা দিই না। আমি কি বলি জানেন? যদি সমালোচনা কেউ করে, আমি বলি, ভাই শুনেন, আমি হচ্ছে এমন একজন মানুষ, আমার যদি রাস্তায় শোয়ে আমার উপর দিয়ে বুলডোজার চালিয়ে যান, আমি মারা যাব না। বুলডোজার পাস করার পরে আমি আবার লাফ দিয়ে উঠে দাঁড়াবো। আমাকে বুলডোজার দিয়েও চাপা দিয়েও মারতে পারবেন না। আর কোথায় তো ঘায়ল তো করাই আই যাবে না ডোন্ট আমাকে। কেয়ার, আমি মোটেও পাত্তা দিই না, আমি কাউকেই পাত্তা দিই না। আমি শুধু পাত্তা দিই কাদেরকে জানেন? ভালো মানুষদেরকে। আমি পাত্তা দেই প্রাইমারি স্কুলের সেই শিক্ষকটাকে যিনি ছেঁড়া ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজে বাচ্চাকে পড়াতে যান। আমি পাত্তা দেই সেই মধ্যবিত্ত বাবাকে যার বগলের নিচে ঘাম না রক্ত জমে বাচ্চাদের জন্য। আমি উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, বিশাল ব্যবসায়ী বলেন,
বিশাল বিখ্যাত ব্যক্তি বলেন, আমি কাউকে পাত্তা দিই না। আমি যাকে ভালো লাগে তাকে পাত্তা দিই। আমি আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে পাত্তা দিই বাংলাদেশের মানুষকে বই পড়া শেখানোর জন্য। এবং আপনি আমার ফেসবুক ঘেটে দেখেন, কোনো বিখ্যাত মানুষের সাথে আমার ছবি দেখবেন না। প্রচুর মানুষের সাথে আমার চাকরিজনিত কারণে, সামাজিক কারণে দেখা হয়। কোনো বিখ্যাত মানুষের সাথে আমি ছবি তুলি না। কারণ আমি ছবি তুলি কার সাথে? আমি যদি ময়মনসিংহের রিক্সা চালক জয়নাল ভাই, যিনি হসপিটাল করেছেন, তার সাথে ছবি তুলতে পারি, আমি কৃতার্থ হয়ে যাব। পলান সরকারের সাথে যদি ছবি তুলতে পারতাম, যিনি সারা বাংলাদেশের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বই পড়া শিখিয়েছেন, আমি কৃতার্থ হয়ে যেতাম। আমি মোহাম্মদ নেসার, যে অজ্ঞাত রুগীদের, শত শত অজ্ঞাত রুগীকে সেবা দেয়, তার সাথে ছবি Right. তুলতে পারলে আমি কৃতার্থ হয়ে যাই। কোনো বিখ্যাত মানুষের সাথে আমি ছবি তুলি না। Right. কারণ খ্যাতি দিয়ে আমি কাউকে বিবেচনা করি না, আমি তার কাজ দিয়ে তাকে বিবেচনা করি। অ্যান্ড আই ডোন্ট কেয়ার এনিবডি। শুধু তাকেই কেয়ার করি যার মধ্যে মহত্ব আছে। তো জনাব বাদল সৈয়দ, ওই লোকগুলার জন্য আপনার কি মেসেজ থাকবে যারা এরকম বলে? শুনেন, মানুষ মুখটা বন্ধ করতে পারবে না, তারা বলুক, তারা তাদের বলারটা বলুক। জি, আপনি এতে তো আপনারটা আমার কোনো বলবেন। ক্ষতিবৃদ্ধি হচ্ছে না। শুনেন, এতে ক্ষতিবৃদ্ধি হচ্ছে না। আমি আপনাকে বলি, মনে করেন আপনি আজকে একটা মার্সিডিজ গাড়ি কিনলেন, Right. ঠিক আছে? আমি একটা ভাঙা টয়োটা গাড়ি চালাই, কথার কথা বললাম। আপনি একটা মার্সিডিজ গাড়ি নিয়ে আসলেন। এখন আমার মনে দুঃখে রাগে আমি মরে যাচ্ছি, ও হিংসায়। আর ইকবাল ভাই মার্সিডিজ গাড়ি কিনে ফেলছে, কেমনে হবে? আমার একটা ভাঙা টয়োটা গাড়ি। আপনার কি কোনো ক্ষতি হবে? আপনার মার্সিডিজে কি একটা স্পট পড়বে? না, আপনার মার্সিডিজের কি ইঞ্জিন বন্ধ হয়ে যাবে? তা হবে না। কিছুই তো হবে না। আপনার মার্সিডিজ নিয়ে আপনি রাজার মতো চলে যাবেন। মাঝখান দিয়ে ওই যে আমি হিংসা করলাম, আমার প্রেসার বাড়বে, আমার হার্টের অসুখ হবে, আমার Exactly. কোলেস্টেরল বাড়বে, আমার পালস Exactly. রেট বেড়ে যাবে, কতক্ষণ পরে ডাক্তার আনতে হবে আমার জন্য। আপনার তো কোনো ক্ষতি নাই, আপনি মার্সিডিজ বেঞ্জ নিয়ে হোটেল প্যালেসে বা গ্র্যান্ড সুলতানে বেড়াতে চলে গেছেন, ওখানে বসে বসে Right. সুইমিং পুলে সাঁতার কাটতেছেন, আপনার ক্ষতিও হয় নাই। কিন্তু আপনার জন্য হিংসা করতে গিয়ে আমার ব্রেন স্ট্রোক হচ্ছে, আমার প্রেসার বাড়তেছে, আমার জন্য ডাক্তার নিয়ে আসতেছে। তো যে হিংসা করবে, ক্ষতি তার, আমার তো কোনো ক্ষতি নাই। Right. তাহলে ওনাদের জন্য মেসেজ হচ্ছে, ওনারা এই এটা জিনিসটা না ওনার করলে ব্যাপার। ওনাদের উনি যদি তাৎপর্য ওনার ভালো শরীর হবে, খারাপ করতে চান, তাহলে এটা করবেন। আমার কিছু করার নাই। তবে বন্ধু হিসাবে আমি উপদেশ দিব, জি, ভাই আপনার কাছ আপনার থেকে এই ফ্যামিলির জন্য উপদেশ। আপনার দরকার আছে, আপনার ফ্যামিলির জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। অযথা আমার জন্য চিন্তা করে নিজের শরীর খারাপ করেন না। অনেক ধন্যবাদ জনাব বাদল সৈয়দ। শুনলাম জনাব বাদল সৈয়দ আপনার কাছ থেকে। আমাদের এক দর্শক কিন্তু আপনাকে লিখেছেন, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, বাদল সৈয়দ ভাই not a person but organization. He is working for society and for not award. He wants to get award from Allah. Should be great example for us. Salute you. This is for আসসালামু আলাইকুম বাদল সৈয়দ। জিয়াউদ্দিন চৌধুরী, খালেদ চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমি পার্থিব কোনো পুরস্কারের জন্য কাজ করি না। আমি শুধু কাজ করি, ভাই ওই পারে যাওয়ার পরে যে অসীম একটা জীবন আছে, সেটা যাতে একটু মাফ পায়। Great. জনাব বাদল এই সৈয়দ। নাহিদ পুরস্কার কবরে হাসান। যাবে না তো? জি, রাইট। নাহিদ হাসান আপনাকে প্রশ্ন করেছেন, আমি আপনাকে দিচ্ছি। আপনারা যদি হসপিটাল তৈরি করতেন, আবার উনি আনসার দিয়েছেন, সাধ্য থাকলে নাহিদ হাসান, সাহায্যের আপনাকে কথা। অনেক ধন্যবাদ। আসলে হসপিটাল করা তো বাবা অনেক টাকার ব্যাপার। আমি কিন্তু ধনী মানুষ না মোটেও। আমি বারবার করে বলছি, আমরা যে এত টাকা খরচ করতে পারি, এই টাকা কিন্তু আমার না। এটা আমাদের গ্রুপের প্রায় 60,000 মেম্বার, ডাইরেক্ট ইনডাইরেক্ট মেম্বার আরো প্রায় 20 to 30%, অর্থাৎ প্রায় লাখখানেক সদস্যরা এই কাজগুলো করেন। কিন্তু আমাদের আসলে এত টাকা নাই যে একটা হসপিটাল করতে পারবো। তবে যদি করতে পারি, হসপিটাল মানে ভালো হসপিটাল, আমি সবচেয়ে খুশি হব। থ্যাংক ইউ। আরেকজন সম্মানিত দর্শক হাসান মাহমুদ মহিউদ্দিন, আপনার জন্য
বিশাল দোয়া করেছেন। আমরাও চাই বাদল ভাই আপনি অনেকদিন আমাদের জন্য বেঁচে থাকুন, দেশের জন্য, মানুষের জন্য। অনেক ধন্যবাদ। আমরা কিন্তু আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তি, জনাব বাদল সৈয়দ, ইতিমধ্যে একটা প্রশ্ন কিন্তু আমাদের উদ্রেক হয়েছিল। আমরা যে মানব সেবার যে কাজগুলা করি, সেই কাজগুলা গণমাধ্যমে প্রকাশ করাটা, আপনি যদিও বলেছেন যে আমার ইচ্ছা নেই কিংবা না, শো অফ আমাদের করার প্রথম ইচ্ছা দিকে নেই, ইচ্ছে বা ছিল না, আমাদেরও নেই। জি জি, ইচ্ছে ছিল নেই। না, কিন্তু পরে দেখলাম যে যখন অনেক পত্রিকা আসতেছে দেশ বিদেশে, তখন আমরা এলাও করলাম তাদেরকে। না, কারণ এলাও এইগুলো করবেন। যেমন এখন মনে এই করেন কাজটা আমাদের হয়ে যদি বাদল ভাই, আমি একটু প্রশ্নটা করি আপনাকে। এই কাজটা, এই পাবলিশটা হয়ে যদি আমাকে দেখে কিংবা আপনাকে দেখে আরো 10 জন মানুষ ইন্সপায়ার্ড হয় কিংবা তারা বুস্ট আপ হয় এই জিনিসটা করার জন্য, তাহলে এই জিনিসটা করতে সমস্যাটা কোথায়? না, আমি বলি এটা সমস্যা নাই। আত্মপ্রচার খারাপ। আপনি যদি জি আপনি জি, দেখবেন কোথাও কিন্তু আমাদের কোনো প্রচারণায় কিন্তু ইভেন আজকে পেইড ফরওয়ার্ড নিয়ে, অক্সিজেন ব্যাংক নিয়ে এত নিউজ হচ্ছে, কোথাও কিন্তু ব্যক্তি বাদল সৈয়দকে হাইলাইট করা হয়নি। রাইট যারা এগুলি নিয়ে কাজ করছেন তাদেরকে হাইলাইট করা হয়েছে, আমার কর্মীদেরকে, আমার বন্ধুদেরকে হাইলাইট করা হয়েছে। কোথাও আমি ক্রেডিট নিই নাই, কোনো টিভিতে আমি সাক্ষাৎকার দিই নাই। যারা রাইট। আমার অন্যান্য বন্ধু যারা কাজ করছেন তাদেরকে আনা হয়েছে, কারণ আমার কথা হচ্ছে তাদেরকেও মানুষ চিনুক, আমাকে শুধু চিনলে হবে রাইট না তো। রাইট। আর আমাদের এই যেমন মনে করেন যে আগে বলা হতো যে চ্যারিটিতে একটা ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোল মানে কি, আপনি একটা অর্গানাইজেশনকে টাকা দিলেন, আপনার টাকাটা কি পুরো খরচ হলো না হলো না আপনি কিন্তু জানেন না। রাইট আপনি সাপোজ বললেন যে আমি একটা বাচ্চার পড়ার জন্য 10,000 টাকা দিলাম, সেই টাকা 10,000 টাকা কি আসলে খরচ হচ্ছে নাকি 8,000 টাকা খরচ হচ্ছে, আপনি কিন্তু কনফার্ম না, এক নাম্বার। রাইট। 2 নাম্বার হচ্ছে টাকাটা কার কাছে খরচ হচ্ছে, কে পাচ্ছে, আপনি কিন্তু জানেন না সব সময়। জানেন, আপনি যদি আজকে একটা বড় অর্গানাইজেশনকে টাকা দেন, আপনার টাকা কে ব্যবহার করছে আপনি জানেন? জানেন না। সবসময় জানা এটাকে সম্ভব না। বলা হয় ব্ল্যাক হোল অফ চ্যারিটি, অর্থাৎ চ্যারিটির একটা ইয়েস। কালো গর্ত আছে, যে গর্তে কিছু টাকা ঢুকে যায়, যেটার হদিস পাওয়া যায় না। পেইড ফরওয়ার্ড কিন্তু এই ব্ল্যাক হোলটাকে দূর করে দিয়েছে, কারণ আমার ডোনার জানেন তার কত টাকা, তিনি কাকে দিচ্ছেন, কে খরচ করছেন, কিভাবে তার খরচ? আউটপুট কি। রাইট। আমার এই মডেলটা কিন্তু ইন্টারন্যাশনালি, আমাদের এই মডেলটা কিন্তু ওয়েল প্রেইজড, ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, ইয়েস এবং ইয়েস, আমি পৃথিবীর দেখেছি। 9টা দেশে আমাদের এই মডেলটা এখন অনুসরণ করার চেষ্টা চেষ্টা করা হচ্ছে। এই কারণেই মিডিয়াতে আমাদের যাওয়া। ঠিক আছে জনাব, তার মানে জনাব বাদল সৈয়দ এটাতে খুব বড় ধরনের সমস্যা আপনি দেখছেন না, শুধু না, আমি আমি আর সমস্যা আমি দেখছি না, এক নাম্বার। আর দুই নাম্বার, আমি কোনো সমস্যাকে সমস্যা মনে করি না। বললাম না, আমার উপর বুলডোজার চালিয়ে দেন, আমি লাফ দিয়ে উঠে যাব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জনাব বাদল সৈয়দ, শেষের দিকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি, 5টা মিনিট আচ্ছা, সময় নিব। আপনি আজকে কিন্তু, গতকালকে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, করোনার এই দুঃসময়ে মানুষ অপকর্ম চালিয়ে যাচ্ছে। তো আপনার একটা লেখাতে দেখলাম যে আপনি এদের মাথা নিয়ে গবেষণার জন্য বলছেন। জিনিসটা যদি একটু, না সাধারণের আমি মাথা বলছি, এবং এদের মাথাটা নিয়ে আপনি গবেষণার জন্য না বলছেন, আমি বলছি যে কোন করোনার প্রেক্ষিতে সময় এটা? করোনার সময়ে কিন্তু অনেক অসাধারণ মানুষ বেরিয়েছে, যারা সমাজে জি প্রতিষ্ঠিত। তারা বাসা থেকে জি বেরিয়ে এসে রোগীকে অক্সিজেন দিচ্ছেন, রোগীকে হসপিটালে নিচ্ছেন এবং দাফন পর্যন্ত করছেন। জি আবার একই সাথে কিছু মানুষ বেরিয়েছে যারা মিথ্যা রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে। জি একটা করোনা রিপোর্টের, মিথ্যা রিপোর্টের অর্থ আপনি বুঝেন? একটা অসুস্থ লোককে বলতেছে পজিটিভ, নেগেটিভ, আর সুস্থ জি লোককে বলতেছে পজিটিভ। অসুস্থ জি। লোকটাকে নেগেটিভ বলার সাথে সাথে সে সব অফিসে যাচ্ছে, বাজারে যাচ্ছে, আরো 50 রাস্তাঘাটে জনকে ঘুরে। খাওয়াচ্ছে। অর্থাৎ তারা কিন্তু সরাসরি মানুষ খুন করতেছে, রাইট। একই সময়ে ওষুধ গায়েব করে ফেলতেছে। তার মানে কি, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাহলে একই প্যান্ডামিকে, একই দুঃসময়ে আমরা দুই ধরনের মানুষ দেখলাম। কিছু রাইট। মানুষ হচ্ছে ফেরেস্তা টাইপের মানুষ, আর কিছু মানুষ হচ্ছে ইবলিস টাইপের মানুষ। এখন ইবলিসের মগজ তো আর পরীক্ষা করার সুযোগ আমরা পাবো না। রাইট। তাইলে পুনর্জন্ম ইবলিসের হবে। মতো মানুষগুলোর মগজগুলো পরীক্ষা করে দেখা হোক না, কি কারণে তারা ইবলিস হইল। এইটা কি শুধু আপনি করোনাকালীন সময়ের ইবলিস বলছেন না, নাকি আমি বলতেছি মোটামুটি? যে করোনা কালীন না, এই যে অন্য সময় তো এতগুলো ইবলিস একসাথে পাবেন না। পরীক্ষা রাইট। করতে হলে তো স্যাম্পল লাগবে। এখন তো এই যে শাহেদকে পাবেন, চ্যাকিজির মালিককে পাবেন, কে 95 মাস যে নকল দিছে তারে পাবেন, জি এতগুলি ইবলিসকে একসাথে পাবেন না তো।
তাহলে চলেন এই ইবলিস গুলোকে দেখি যে মানুষ কেন ইবলিস হয়, ইবলিসের মগজের প্রকৃতিটা কি, আমি এটা বুঝাতে চেয়েছি। আবার ওই মানুষগুলোর মগজের দেখতে বলছে যে মানুষ ফেরেস্তা ধরনের কিভাবে হয়, ফেরেস্তার মতো মানুষের মগজের সাথে ইবলিসের মতো মানুষের মগজের পার্থক্য কি, এটা মনে হয় একটা গবেষণার বিষয়, যদিও এটা আমি স্যাটায়ার করে লিখেছি। না, এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের জন্য কিন্তু এখানে শিক্ষণীয় ছিল, কারণ বর্তমান অবশ্যই, প্রেক্ষাপটে অবশ্যই, একদম এই লেখাটা ছিল। আমি নিজেও বাদল ভাই আপনার একজন ভক্ত, আমি আপনার লেখা পড়ি, এবং ধন্যবাদ। যেহেতু আপনার সাথে মোটামুটি একটু আমাদের একই লাইনে আছি, এই জন্য হয়তো আপনার ভক্ত। তা আপনার জন্য কিন্তু আমাদের একজন দর্শক যিনি প্রশ্ন করেছেন, মঞ্জুর আল বাসেত, ইনি একজন রুটারিয়ানো, আপনি চিনবেন উনাকে ব্যক্তিগতভাবে। তো আপনার কাছে একটা প্রশ্ন করেছেন, আপনি যদি একটু উত্তরটা দেন। হ্যাঁ, আমার আমার ডিসেম্বরে আমি মোরাল প্যারেন্টিং, অর্থাৎ আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। তারা অসম্ভব গ্যাজেট ভক্ত হয়ে গেছে, মোবাইল ছাড়া চলতে পারে না, তারা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, তাদের পড়াশোনা নিয়ে সমস্যা হচ্ছে, অনেকে ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে। এই কারণে আমি মোরাল প্যারেন্টিং একটা সিরিজ শুরু করেছি। এই সিরিজটা প্রায় শেষের দিকে, মানে বাচ্চাদেরকে, এটা হচ্ছে ঠিক আমি আমার মেয়ের সাথে গল্প করছি, গল্প বলা ছলে ছলে তাকে আমি মরালটা শেখানোর চেষ্টা করছি, নৈতিকতাটা। এই জি, বইটা সম্ভবত ডিসেম্বরে বেরোবে। ওকে, আর ২১-এর বই মেলায় হয়তো একটা গল্পের বই আসতে পারে, জি। বা নাহিদ সাধু হাসান, শুল্কটা আবার আসতে পারে। জি জি জি, সেটা তো আমরা দেখলাম। নাহিদ হাসান আপনাকে লিখেছেন, বিবেকের আরেক নাম বাদল সৈয়দ। হ্যাঁ, ধন্যবাদ নাহিদ ভাই। শেলি ভালো সেলিনা রহমান আছিস? সেলি, হ্যাঁ হ্যাঁ, ও বাদল আমাকে সৈয়দ একটি ভাইয়া ডাকে। ভালোবাসার নাম। জি। ওয়ান্ডারফুল। আসাদুর রহমান তারেক, বাদল সৈয়দ ভাইয়ের কথাগুলো অসাধারণ লাগে, অনেক কিছু শেখা যায় উনার কাছ থেকে, মুগ্ধ হয়ে শুনি উনার কথা। একটা স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন কয়েকজন মিলে করতে হলে প্রাথমিকভাবে কি দরকার? জনাব প্রাথমিকভাবে আসাদুর রহমান। ডেডিকেটেড কর্মী লাগবে, ডেডিকেটেড জি, কর্মী, যে খ্যাতির পিছনে ছুটবে না, যে অর্থের পিছনে ছুটবে না, যে প্রয়োজনে গায়ে পোকা হয়ে গেছে, ঘা হয়ে, সেরকম রোগীকে কোলে করে নিয়ে হসপিটালে যেতে পারবে, রাইট। সেরকম ডেডিকেটেড টিম লাগবে। আদারওয়াইজ আগাতে পারবেন না। ঠিক বলছেন বাদল ভাই, আসলে আমরা স্কুল জীবন থেকেই এগুলা করেছিলাম বলে, আমি যদি আপনার সাথে 30 সেকেন্ডে একটা যোগ করি, আমার মনে আছে আমি তখন ক্লাস 9-এ পড়তাম। তো রেড ক্রিসেন্ট সোসাইটি, আপনি জানেন আমার বাড়ি সিলেটের সুনামগঞ্জে, রেড ক্রিসেন্ট বন্যার সময় 98 সালের দিকে, তো বন্যার সময় একটা আহ রেড ক্রিসেন্টের একটা মেডিকেল টিম এসেছিল আমাদের এলাকায়। তো দুইজন ডাক্তার ছিল রেড ক্রিসেন্টের। তো ওরা প্রত্যন্ত একটা এলাকায় যাবে, যাওয়ার পর বাদল ভাই, এখন এক জায়গায় একটা পানি পাইছি, যেহেতু বন্যার সিজন ছিল, তো তো উনি, ওই ডাক্তার কিছুতেই উনি পানিতে নামতে পারবেন না। মানে উনি 1 নম্বর সাঁতার জানেন না, পানি কিন্তু হাঁটুর নিচে, কিন্তু উনি কিছুতেই পানিতে নামবেন না, কারণ উনি পানি ভয় পায়, সাঁতারও জানে না। এখন কি করা, অল্টারনেট কিছু নেই। আমার সাথে একটা ছেলে ছিল, ও ক্লাস 9-এ পড়তো। আমি বললাম ওকে কিভাবে পার করা যায়। আমি ওর সাথে ব্যক্তিগতভাবে বললাম যে দেখো, আহ চলো দুজন মিলে আমরা ধরে ওকে পার করে দেই, যেহেতু পানিটা তো আমরা জানি এখানে কম। সেই ছেলেটাকে আমি কিছুতেই বাদল ভাই আর পজিটিভ ভাবে তার কাছে বলতেই পারি না সে কিভাবে আরেকটা লোককে ধরে ওই পারে পার করবে। তো আপনি বিশ্বাস করবেন কিনা বাদল ভাই, আমি যদিও শেয়ার করা আপনার সাথে, যেহেতু মানবিক কর্ম নিয়ে আমি আছি, সেই লোকটাকে আমি সেদিন এই পার থেকে ওই পারে নিজে কাঁধে করে পার করে দিয়েছিলাম। জানি না ওই আহ সময় আমার বয়স কিন্তু অনেক কম ছিল, চমৎকার, 16 চমৎকার, বছরের বয়স আছে। চমৎকার। জানি না এটা ওই সময় কি জন্য আসছিল। আর এখন তো বাদল ভাই বিশ্বাস করবেন কিনা, যেহেতু রোটারি করি, সামাজিক সংগঠনের সাথে আছি, আমরা কিন্তু এই কাজগুলাই করি। এই যে আপনি বললেন যে মানসিকতা থাকতে হবে, আপনি কাকে কুলে নিচ্ছেন কিংবা উঠাচ্ছেন এটা না, থাকতে হবে আপনি একজন মানুষের সেবা করছেন, যেভাবেই হোক। এবং সে মানুষটা কে, আমার বাপ ভাই মা বোন মেন না, যে কোনো মানুষকে আমার নিতে হবে। যে কোনো আমি মানুষ, আশা করি যে কোনো, আপনার আপনার ওই প্রশ্নের সাথে আমার এটা একটু রিলেট অবশ্যই। করলে হয়তো ভালো লাগবে। এবং সেটাই হচ্ছে আমাদের মানবিক সংগঠন বা সামাজিক সংগঠন করার মেইন উদ্দেশ্য। তো আমি আশা করি আমাদের দর্শক প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আপনার একজন আয়ুব আলী লিখেছেন মুগ্ধ হওয়ার মতো বক্তব্য। ধন্যবাদ। জি। আর ফজলে নেসার, ফজলে নাসির, সরি, আওয়ার লিজেন্ড, লিডার, টিচার, মেন্টর। ধন্যবাদ ফজলে। শেষের দিকে আছি বাদল ভাই, আমি একটা প্রশ্ন যেটা দেখতে, মানুষের মধ্যে কিন্তু ইদানিং খুব ধৈর্যচ্যুতি দেখতে পাচ্ছি। আপনি জব বলেন, বিজনেস বলেন, পার্সোনাল লাইফ বলেন,
এই উদ্ধার কার্য নিয়ে জনাব বাদল সৈয়দ, তো এই প্রশ্নটার সাথে কি আপনার ওই যে শেরপাদের নিয়ে একটা লেখা আপনারা সেদিন পড়লাম? আসলে ধৈর্যের একটু সমস্যা হচ্ছে, হওয়া স্বাভাবিক। দেখেন আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এত খারাপ সময় আসলে আমাদের প্রজন্ম, আমাদের পরের আগের প্রজন্মও দেখেন নাই, ভবিষ্যতের প্রজন্ম দেখবেন না। আর্থিকভাবে অনিশ্চয়তার মধ্যে আছে, প্রচুর বন্ধু বান্ধব আপনজন মারা যাচ্ছে। এই সময় টেন্সড হওয়া, ধৈর্যচ্যুত হওয়া খুব স্বাভাবিক। তবে আমি বলবো যে এর মধ্যে ধৈর্য রাখতে হবে, এবং ধৈর্য রাখার জন্য সবচেয়ে বড় উপায় হলো একজন আরেকজনের কাঁধে হাত রাখা। কাঁধে হাত রাখা বলতে আমি সোশ্যাল ডিস্টেন্স অমান্য করতে বলছি না, মানসিকভাবে একজন আরেকজনের পাশে থাকা। দেখেন, বৃষ্টি দেখা দিলে কিন্তু পাখিরাও দলবদ্ধ, এই পিঁপড়ারাও দলবদ্ধ হয়ে যায় রাইট। বৃষ্টি, আকাশে মেঘ দেখা দিলে। এখন আকাশে ঘন কালো মেঘ। এখন আমাদের জুটবদ্ধ থাকার সময়, একজন আরেকজনকে সাহায্য করার সময়, টিকে থাকার সময়। এই সময় ধৈর্য হারালে চলবে না। আর জীবনে যে কোনো পর্যায়ে ধৈর্য হারালেন মানে আপনি হেরে গেলেন। জি। তো এইখান স্ট্রেসটা কিভাবে এখন মেনটেন করব? স্ট্রেস কমানোর জন্য আপনাকে যেটা করতে হবে, পরিবারের সাথে সব শেয়ার করেন, ভাই বোনদের সাথে শেয়ার করেন। আর্থিক সমস্যা থাকলে বন্ধু বান্ধবদেরকে বলেন, ভাই বোনদেরকে বলেন। সবাই মিলে একজন আরেকজনকে সহায়তা করে এখন টিকিয়ে রাখেন। স্ট্রেস কমানোর উপায় হচ্ছে স্ট্রেস আউট করে দেওয়া, প্রকাশ করে রাইট। দেওয়া, গোপন না রাখা। সো এটা শেয়ার করেন, বন্ধু বান্ধবদের সাথে, ভাই বোনদের সাথে, স্ত্রীর সাথে শেয়ার করেন যে আমি এই বিপদের মধ্যে আছি, কি কি করলে আমি এটা কাটিয়ে উঠতে পারবো। খরচ কমাবো, আমি দরকার হলে কম দামি বাড়িতে যাব, বন্ধুদেরকে বলবো আমার চাকরি নেই, আমাকে সবাই মিলে কিছু টাকা দাও, আমি ছোট্ট একটা ফার্মেসি নিব। স্ট্রেস কমানোর আরেকটা বড় উপায় হচ্ছে এখন ভুলে যেতে হবে যে আমি অমুক ব্যাংকের বিশাল অফিসার ছিলাম, আমি অমুক করতাম তমুক করতাম। এটা ভুলে যেতে হবে, ঠিক আছে? এটা রাইট। ভুলে যেতে হবে। হ্যাঁ, আমি আপনাকে বলি, আমার চট্টগ্রামের খুবই নামকরা স্কুলের দুজন শিক্ষক, রাইট। তাদেরকে আমি দেখলাম চক বাজারে আম বিক্রি করছেন, ট্রলি ইয়েতে, ওই এটাকে কি বলে, ওই যে ঠেলা গাড়ি টাইপের আর কি, ভ্যানে। হ্যাঁ, হ্যাঁ, বেনে, বেনে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কেন আম বিক্রি করলেন কেন, তখন উনি বললেন যে দেখেন, আমি স্কুল থেকে কিছু বেতন পেতাম, এরপরে আমি প্রায় 60-70 হাজার টাকা টিউশনি করে কামাতাম, এখন সব বন্ধ। কিন্তু আমাকে তো ফ্যামিলিকে খাওয়াতে হবে, বাজার করে নিয়ে যেতে হবে। আগে মাংস মাছ খেতাম, এখন অ্যাটলিস্ট ডাল সবজিটা খেতে হবে। সো রাইট। আমি ভ্যানে করে আম বিক্রি করছি, এতে তো লজ্জার কিছু নাই। কিন্তু ওই লোক যদি ভ্যানে করে আম বিক্রি না করতো, তাহলে তো তার ফ্যামিলি না খেয়ে থাকতো। সো এখন ভুলে যেতে হবে যে আমি অমুক ছিলাম তমুক ছিলাম। এখন দরকার হলে আমাকে বাজার রাস্তার মোড়ে একটা ফার্মেসি নিয়ে বসে যেতে হবে, মুদি দোকান নিয়ে বসে যেতে হবে। সৎভাবে যদি ব্যবসা করেন, আপনার দোকানেই কাস্টমার আসবে, আর কোথাও যাবে না। রাইট। ইগো বাদ দিতে হবে। আমি অমুকের ছেলে, আমি এটা করতে পারবো না, আমি অমুক তমুক, এটা ভুলে যান ভাই। কেউ পেটে খাওয়া দিবে না, ক্ষুধার করছে কষ্ট কিছু নাই, বাচ্চার পড়াশোনা নষ্ট হয়ে যাওয়ার মতো বেদনার কিছু নাই। সো রাইট। যার যেটা আছে সেটা নিয়ে সেটা করতে থাকেন। পুকুরে মাছ চাষ করেন, হাঁস চাষ করেন, কৃষিকাজ, কৃষিকাজে মনোযোগ দেন। আগে বেঁচে থাকেন, পরে আবার অনেক কিছু করতে পারবেন, যেহেতু মাথা আছে, ব্রেন আছে। টিকে থাকাটাই এই সময়ের সবচেয়ে মূল্যবান। এবং আমি একটা কথা বলি, আল্লাহ না করুক, যদি কখনো খারাপ সময় আসে, আমি কিন্তু স্টুডেন্ট লাইফে খুব জনপ্রিয় হাউস টিউটর ছিলাম, টিউশনি করতাম। আল্লাহ জি, না জি। করুক, আমি চাই না সেই সময় আসুক, কিন্তু যদি আসে, আমি আবার ব্যাচে স্টুডেন্ট পড়াবো, এবং আমার টাকা পয়সার কোনো অভাব হবে না, বরং এখনকার চেয়ে আমি ভালো থাকবো। 5টা ব্যাচ যদি 10 জন করে পড়াই, 50 জন স্টুডেন্ট, 2000 টাকা করে নিল, মাসে 1 লাখ টাকা পাবো। কথার কথা বলছি। আমি জি। মোটেও কিন্তু ভয় পাই না, আমি দরকার হলে টিউশনি করবো আবার, এবং টিউশনি করলে আমি
ছাত্রছাত্রী তখন আমি একবারও ভাববো না যে আমি সরকারের এত বড় অফিসার ছিলাম, আমি টিউশনি কিভাবে করবো। আই ডোন্ট কেয়ার। তার মানে আমাদের মেন্টালিটিটাকে এখন আবার পূর্বের জায়গায় নিয়ে ডেফিনেটলি ইউ আর টু রিভার্স করে চেঞ্জ। দিতে হবে। ডেফিনেটলি ইউ আর টু চেঞ্জ। কোনো পেশায় অসম্মানের না। রাইট। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে জনাব বাদল সৈয়দ। দর্শকের প্রশ্ন এবং আমারও প্রশ্ন, একই প্রশ্ন মিলে গেছে যেহেতু আপনার জন্য আরো কয়েকটা কমেন্ট যেহেতু আছে, আমরা একটু দিয়ে দিই আপনার জন্য একটু দোয়া মানুষের। আমার নিজেরও ব্যক্তিগতভাবে হ্যাঁ, অনেক অনেক দোয়া, অনেক সেন অনেক দোয়া। লিখেছে। জি। এরপর কামাল উদ্দিন, আমি পড়েছি অনিকেরটা। কামাল ভাই অনেক দোয়া। কামাল কি সিলেট থেকে নাকি? না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, শাহাদাত ভালো আছো? কামাল অনেক ধন্যবাদ। জি। তো আপনারা শাহাদাত অনেক ধন্যবাদ। আমাদের সাথে বিভিন্নভাবে কানেক্টেড হতে পারেন। জনাব বাদল সৈয়দের এই বক্তব্য আপনারা পরেও শুনতে পারবেন। এখন যারা আছেন ধন্যবাদ আপনাদেরকে, সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথে আছেন। জনাব বাদল সৈয়দ, আপনার সর্বশেষ বক্তব্য যদি আমরা আমাদের যে দর্শকের প্রশ্ন এবং আমারটাও একই সাথে, আমরা তরুণ প্রজন্ম মানুষ হতে চাই, তরুণদের উদ্দেশ্যে কি বলবেন জনাব বাদল আমি সৈয়দ? বলি তরুণদের উদ্দেশ্যে, তারা আমার ছেলে মেয়ের মানবিক মতো, হতে চাই সাথে। তারা আমার ছেলে মেয়ে। আমি বলি ভাই, মানুষ হইও না, ভালো মানুষ হও। জি। মানুষে মানুষে পৃথিবী ভর্তি, 700 বিলিয়ন মানুষ। মানুষ দরকার নাই, ভালো মানুষের দরকার আছে। সবাই ভালো মানুষ হও, যে যে সামর্থ্যে আছো সে সামর্থ্যে ভালো মানুষ হও। এই যে আমার বাবা বলেছিলেন, রিক্সা চালক হলো আপত্তি নাই, শহরের সেরা রিক্সা চালক হও। ভাই তুমি যেটাই হও, সে কাজটা সবচেয়ে ভালোভাবে করো। যেখানেই থাকো মানুষকে একটু ভালোবাসো, মানুষের প্রতি মায়া দেখাও। লোভ করো না, হিংসা করো না, এগুলি ক্ষতি করে। এগুলো আসলে নিজের ক্ষতি করে। লোভ করার দরকার নাই, হিংসা করার দরকার নাই, ইগোতে ভুকার দরকার নাই। শুধু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, দেখবো জীবনটা অনেক আনন্দের। কারণ দেখেন, আমি কাউকে হিংসা করি না মন থেকে, রাইট। আসলেই করি না। আমার খুব একটা লোভও নাই। একদম সত্যি নিজের কথাই বলি, আমার খুব একটা লোভ টোভও নাই। আমার খুব একটা খাওয়ার প্রতি আসক্তিও নাই, যে খুব দামি দামি খাবার খেতে হবে। আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ডিম ভাজি আর সাদা ভাত। অসাধারণ। যার কারণে আমার লোভ নাই, আমার এটা পাওয়ার জন্য তৃপ্তি নাই। আমার যেহেতু হিংসা নাই, আমার একটা ভালো বন্ধু পোস্টিং পেয়ে গেল খুব ভালো, তার জন্য আমার মনে জ্বালা নাই। আমার যেহেতু খাওয়া দাওয়ার প্রতি খুব উচ্চাসা নাই, তাই আমার যে খেতে পারলাম না, বিরিয়ানি খেতে পারলাম না, অমুক খেতে পারলাম না, এ অতৃপ্তি নাই। তো আমি তো ভালো আছি, আমার তো খুবই শান্তি। আমার চাওয়াও কম, আমার শান্তি বেশি। ডিমান্ডটা থাকতে হবে লিমিটের মধ্যে, এটাই কি বলছেন? হ্যাঁ। রাইট। জি। সবাইকে বলি ভালো মানুষ হও। মানুষ অনেক আছে, 700 বিলিয়ন মানুষ আছে, আর দরকার নেই। 700 কোটি মানুষ আছে, আর দরকার নেই মানুষ। 700 কোটি। জি। জনাব বাদল সৈয়দ, আপনি যদি আর কিছু যোগ করতে চান, আমরা না, অনুষ্ঠানের আমি একেবারে আপনাকে শেষ অনেক প্রান্তে। ধন্যবাদ জানাই দীর্ঘ একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য। আমি আমি ইদানিং আসলে আসলে আ- আমার বাদল ভাই, আমি আপনাকে বলি, আপনার কাছে আবার আসবো, আপনাকে আর একটু সময় দিব। আমি আপনাকে বলি, আমাদের হয়তো টার্গেট ছিল আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করব, কিন্তু জনাব বাদল সৈয়দকে পেলে দর্শক যে কিছুতেই ছাড়বে না, তার প্রমাণ হচ্ছে আজকে। এবং আমরা অনেকক্ষণ ধরে আলাপ করছি, আপনি বিভিন্ন বিষয় নিয়ে সবার প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপনি দিয়েছেন, সবাইকে দেখছেনও আপনি। অসংখ্য ধন্যবাদ জনাব বাদল সৈয়দ। কি বলছিলেন যেন? না বলছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং দর্শকরা সাথে থাকার জন্য। আসলে ইদানিং আমার লাইভে একটু বেশি আসা হচ্ছে। আমার নিজের একটু অস্বস্তি লাগে যে এত বেশি আসা ঠিক হচ্ছে কিনা। এর মধ্যে আবার একটা টাইম চাচ্ছে আরেকজন। কিন্তু আসলে না এসেও পারছি না, কারণ এত অনুরোধ, আপনাদের এত চমৎকার চমৎকার মানুষরা অনুরোধ করেন। প্রথম দিকে একদম আসতাম না, বিশেষ করে যখন করোনা শুরু হলো তখন কিন্তু আমি একদম আসি না। আমি বলে দিয়েছিলাম যে এখন আমি এই কাজ নিয়ে ব্যস্ত, আমি একটু সেটেল হয়ে আসবো। এখন যেহেতু আমাদের টিম সেটেল হয়ে গেছে, এখন আমি আসছি। জি। বারবার কয়েকবারই আসলাম, আরো হয়তো আসবো। আমার এই বারবার আসাটা দয়া করে আপনারা ক্ষমা দিবেন। এটাই হচ্ছে আমার একমাত্র আহ, আপনাদের কাছে অনুরোধ। অসংখ্য ধন্যবাদ জনাব বাদল সৈয়দ।
জনাব বাদল সৈয়দ, শত ব্যস্ততার মধ্যেও আজকে আপনি আমাদেরকে অনেক লম্বা সময় দিয়েছেন, অনেক কিছু বলেছেন, অনেক বিষয়ে, বিশেষ করে লাইফ, কেরিয়ার এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে। কৃতজ্ঞতা আপনার প্রতি। মানুষ আপনাকে টানে, আবারও তা আপনি প্রমাণ করলেন, এবং মানুষ ছাড়া যে আপনি থাকবেন না সেটাও বুঝিয়ে দিয়েছেন আমাদের দর্শকদেরকে। দর্শক মন্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ। বাদল সৈয়দের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আপনারা শিখেছেন। বিশেষ করে আমি তো শিখেছি আজকে অনেক কিছু জানতাম না। ধন্যবাদ জানাই আপনাদেরকে, ধন্যবাদ জানাই বাদল সৈয়দকে। লাইফ, কেরিয়ার এন্ড সোশ্যাল ওয়ার্ক নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ জনাব বাদল সৈয়দ। আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে। খোদা হাফেজ।